আপনারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন। আমি দুঃখিত। অনেকে কমেন্ট করছেন তাড়াতাড়ি আসার জন্য। আসলে আমরা আহ, এই কারিগরি কিছু সমস্যার কারণে দু একজনের সাউন্ড নিয়ে সমস্যা ছিল, যে কারণে আমরা আসতে একটু দেরি হয়েছে। যাই হোক, গতকাল যেমনটি বলেছিলাম যে আমরা আজকে আহ, পিলখানার যে হত্যাকাণ্ড, নারকীয় হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের যে রিপোর্ট প্রকাশিত হয়েছে স্বাধীন তদন্ত কমিশন, সেটার আহ, বিভিন্ন অংশ আমরা ধারাবাহিকভাবে প্রচার করতে থাকবো। আজকে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটা হলো যে পিলখানা হত্যাকাণ্ডে সেনাবাহিনীর যে দায়, এখানে সেনাবাহিনীর কিছু কর্মকর্তা সরাসরি পরিকল্পনার সাথে সম্পৃক্ত ছিল। তাদের কজন সেই পিডিআর এর মতোই শুধুমাত্র একটা একটা জিম্মি নাটক হবে, আর কজন সরাসরি এই অফিসারকে হত্যা করা হবে সেটা আমরা জানি না। সেটা কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টেও সেটা ওইভাবে জানা সম্ভব না, সেটা প্রকাশ করে সেখানে বলাও হয়নি। আমরা আপনাদেরকে অনুষ্ঠানে আমার সাথে আজকে যারা আছেন একটু পরিচয় করিয়ে নিই। আপনারা সবাই চেনেন, দুইজনকে তো জানেনই, ওনাদের আর পরিচয় করালাম না। আমাদের নতুন অতিথি যিনি আছেন, ব্রিগেডিয়ার জেনারেল এটিএম জিয়াউল হাসান। জিয়াউল হাসান ওই সময় পিলখানার হত্যাকাণ্ডের সময়টাতে তিনি ডিএমআই হিসেবে দায়িত্ব পালন করেছেন, ডিরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স। সো তিনার কিছু দায় এখানে আছে। তিনি যেহেতু সেই জায়গাতে ছিলেন, তিনারা কি দায়িত্ব পালন করেছেন, দায়িত্ব পালনে কি ব্যর্থ হয়েছেন কিনা, বা সেখানে কাদের কারণে এত বড় একটা ঘটনা ঘটলো অথচ ঠেকানো গেল না কেন, এটা নিয়ে আমরা তার কাছে যাবো। আমরা শুরুতেই আমরা গতকাল এক বিষয় নিয়ে কথা বলেছিলাম যে ডাল ভাতের অপারেশন ডাল ভাতে সেনাবাহিনীর তৎকালীন ডিজি মেজর জেনারেল শাকিল, কর্নেল মুজিব সহ কিছু অফিসারের যে দুর্নীতি, সেই দুর্নীতি নিয়ে কথা বলেছিলাম। এখানে বলা হয়েছে সেই বিষয়টার কিছুটা। আচ্ছা, ঘটনার অব্যবহিত পূর্বে বিডিআর সদর দপ্তরের সার্বিক কমান্ড পরিস্থিতি, কমান্ড কার্যক্রম অফিসারদের সম্পৃক্ততা শূন্যের কোঠায় ছিল। এডিও ডিএডিদের উপর নির্ভরশীলতা বৃদ্ধি পায়। কিছু জ্যেষ্ঠ কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার ও অযোচিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। ডালপাত কর্মসূচি ব্যবস্থাপনার ক্ষেত্রে বিধি লঙ্ঘন এবং অনৈতিক নীতিমালা সরাসরি সৈনিকদের ক্ষতিগ্রস্ত করেছে। অপরদিকে কিছু অফিসার ক্ষমতা ও পদ ব্যবহার করে ডালভাত কর্মসূচির আড়ালে ব্যক্তিগত সুবিধা নিয়েছেন। তৎকালীন দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে নানা অভিযোগের প্রেক্ষিতে ডিজিএফআই কর্তৃক পরিচালিত তদন্ত কমিশন সাবেক ডিজি বিডিআর এর হস্তক্ষেপে স্থগিত হয়। পিলখানার ভেতরে দিনে দুপুরে রাজনৈতিক ও অজ্ঞাত বেসামরিক ব্যক্তিবর্গের ষড়যন্ত্র সংক্রান্ত মিটিং, ব্যাটালিয়নের যানবাহন নিয়ে পিলখানার বাইরে রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে নিয়মিত মিটিং, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর জন্য বিডিআর পোশাক তৈরি, ভান্ডার থেকে বিডিআর পোশাকের থান কাপড় বাইরে নিয়ে যাওয়া ইত্যাদি বিষয়ে পিলখানার কোনো অফিসার কিছুই জানতে পারেনি। এছাড়া সশস্ত্র বিদ্রোহের প্রস্তুতির জন্য ঘটনা পূর্ব সময়ে খাগড়াছড়ি বিডিআর হেডকোয়ার্টার লেখা গুলির থেকে উদ্ধার ইত্যাদি বিষয় প্রমাণ করে পিলখানার অফিসারদের কমান্ড কার্যক্রমে নিষ্ক্রিয়তা এবং উদাসীনতা বিদ্রোহের প্রস্তুতিতে সহায়ক হিসেবে কাজ করেছেন। বিডিআর উপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো প্রশাসনিক তদারকি ছিল কিনা, ছিল না। এমনকি স্বরাষ্ট্র সচিব রাইফেলস সপ্তাহ 2009 এর মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত থাকার প্রয়োজনীয়তা অনুভব করেননি। ডালভাত কর্মসূচি নিয়ে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ ছিল, যা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদারকি করেননি। ক্রয় প্রক্রিয়া এবং ব্যয়িত সরকারি অর্থের উপরও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক কোনো অডিট করা হয়নি। ডালভাত কর্মসূচি বিডিআর সব মার্চ 2007 থেকে সেপ্টেম্বর 2008 পর্যন্ত, 15 মার্চ 2007 তারিখ হতে 28 সেপ্টেম্বর 2008 তারিখ পর্যন্ত বিডিআর এর তত্ত্বাবধানে অপারেশন ডালভাত কর্মসূচি পরিচালিত হয়, যেখানে ক্রয় কার্যক্রম নিয়ন্ত্রণ করেছেন মূলত মেজর জেনারেল শাকিল এবং কর্নেল মুজিব। তারা ডালভাত প্রকল্পের ব্যাপক অনিয়ম করেন। ডালভাত প্রকল্পের ক্রয় মালয়েশিয়া থেকে নিম্ন দুধ, এটা গতকালকে আমরা কিছুটা বলেছিলাম। নির্মল উদ্যোগের আমি এই রিপোর্টে কয়েকটা ভাগে ভাগ করেছি, যে কারণে সেনাবাহিনীর আগের বিষয়গুলো এখানে আনা হয়েছে। নির্মল উদ্যোগের ব্যানারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো সর্বসাধারণের ক্রয় সীমার মধ্যে রাখার লক্ষ্যে সারা দেশে 100টি বিডিআর শপ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। সবগুলো পরিচালনার দায়িত্বে লেফটেন্যান্ট কর্নেল কামাল আহমেদ অবসরপ্রাপ্ত এর উপর ন্যস্ত করা হয়, যিনি প্রদত্ত বিজ্ঞাপন সরাসরি আবেদনের প্রেক্ষিতে নির্মল উদ্যোগের পরিচালকের দায়িত্ব একটা লাইন শেষ করবো। আর্থিক সংশ্লেষ
প্রাথমিক পর্যায়ে 15 মার্চ 2007 হতে ডাল ভাত কার্যক্রম বিডিআর কর্তৃক নিজস্ব ব্যবস্থাপনায় আনুমানিক 20 কোটি টাকার পণ্য সামগ্রী ক্রয়ের মাধ্যমে 1 জুলাই 2007 পর্যন্ত অপারেশন ডাল ভাত পরিচালনা করা হয়। পরবর্তীতে সরকার কর্তৃক প্রদানকৃত আনুমানিক 354 কোটি টাকার পণ্য সামগ্রী ক্রয়ের মাধ্যমে অপারেশন পরিচালনা করা হয়। পূর্ব অভিজ্ঞতা, সুনির্দিষ্ট নীতিমালা এবং সুষ্ঠু মনিটরিং এর অভাবে বিভিন্ন অনিয়মের সৃষ্টি হয়। হচ্ছে অন্যান্য বিষয়ে অনিয়ম, ডাল ভাতের সিস্টেম লসের তার দায় বিডিআর সৈনিকদের উপর দেওয়া হতো। জাল নোট দিয়ে তারা মাল ক্রয় করলে সেই টাকা সংশ্লিষ্ট বিডিআর সদস্যদের কাছ থেকে আদায় করা হতো। অস্বাভাবিক হারে সাজা, ডাল ভাত কর্মসূচিতে কর্মরত বিডিআর সদস্যদের বিভিন্ন অনিয়মের কারণে অস্বাভাবিক হারে সাজা দেওয়া হয়, যা সৈনিকদের মাঝে অসন্তোষ সৃষ্টি করেছিল। বিডিআর প্যারেড 2009 সালে লালকালি যুদ্ধ জওয়ানদের অংশগ্রহণ কিংবা উপভোগ করতে পারবে না মর্মে যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত বিডিআর সদস্যদের মাঝে আমরা রিপোর্টের আজকে এই পয়েন্টগুলো পর্যন্ত আলোচনা করব। মূল বিষয় হচ্ছে যে সেনাবাহিনীর আমরা আমাদের রিপোর্টের বিষয়গুলো শেষ অংশটা যদি আমরা আলোচনা করি তাহলে যেটা দাঁড়ায় সেটা হলো যে সেনাবাহিনীর অফিসাররা তারা তারা বিভিন্ন নারীদের সাথে অপকর্ম করলেও সমস্যা না। সাবেক সেনাপ্রধান জেনারেল শফি তার বিরুদ্ধে বাহিনীর ভেতরের অনেক সেনা কর্মকর্তাকে নানান ধরনের প্রলোভন হাতে পেলে তারপর ধর্ষণের অভিযোগ উঠেছে, কিছু করা হয়নি। জেনারেল আজিজও দুশ্চরিত্রা ছিল, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু একজন সৈনিক যদি গোপনে আরেক মেয়ের সাথে প্রেম করে, সেটাতেও তাদের চাকরি চলে যায়। তো এই একই অবস্থা বিডিআর সৈনিকদের উপরেও চলেছে, যে সৈনিকদের উপরে লঘু পাপে গুরুদণ্ড দেওয়া হতো, কিন্তু সে অফিসাররা এই লুটপাট, চুরি, বাটপারি এগুলো করেছে। তা আমরা শুরুটা ব্রিগেডিয়ার জেনারেল এটিএম জিয়াউল হাসান আপনাকে দিয়ে শুরু করি। আপনি ওই সময়টাতে ডিএমআই ছিলেন। আপনাদের সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যে এত অভিযোগ, আপনাদেরকে সেই সময় চিরকুট দেওয়া হয়েছে, যে লিফলেট গুলো তখন বিতরণ করা হয়েছিল, যে কি করতে পারে সেটা আগে থেকেই আলোচনা হয়েছে, আপনারা পাল্টা লিফলেট বিতরণ করেছেন। এই যে এতগুলো বিষয় ঘটলো, এই সেনা কর্মকর্তারা এত দুর্নীতিতে জড়িয়ে পড়লো, ডাল ভাত থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, এটা কি আপনারা সেনাবাহিনীর ঊর্ধ্বতনরা জানতেন না? আপনার মাইকটা আনমিউট করতে হবে স্যার। অলরাইট, বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে আসসালামু আলাইকুম, এবং এই শোর যারা দর্শক শ্রোতা আছেন তাদেরকে এবং আমার সহ আলোচকদেরকে সালাম দিয়ে এবং হোস্টকে সালাম দিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমি সেনাবাহিনীর ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স না, ডাইরেক্টর মিলিটারি অপারেশন ছিলাম। এবং আমি একটা কথা মনে রাখতে হবে যে ডিএমও ছিলেন। আমি ডিএমও ছিলাম। আর এই যে 1/11 যে সময়কালটা ছিল, এই সময়কালের আমি প্রথম বছরটা ছিলাম হিল ট্র্যাক্সে ব্রিগেড কমান্ডার। সেখানে আমাদের এই সমস্ত জাতীয় এই সমস্ত যে সমস্ত দুর্নীতি দমন বিষয়ক যে বিষয়গুলি ছিল সেগুলির সাথে আমরা সম্পৃক্ত ছিলাম না। আমরা কমপ্লিটলি হিল ট্র্যাক্সের অপারেশন নিয়ে ব্যস্ত ছিলাম, এবং সেখানকার কোনো ধরনের রাজনৈতিক বিচার আচার বা ধরপাকড় বা জিজ্ঞাসাবাদের সঙ্গে আমি সম্পৃক্ত ছিলাম না। আমার দ্বিতীয় বছরে আমি লন্ডনে একটা 1 বছরের দীর্ঘ একটা প্রশিক্ষণে চলে যাই, এবং সেখান থেকে আমি ফেরত এসেছি 15ই ডিসেম্বর। আমাকে জানানো হয়েছিল কোন রকম ছুটি ছাটা ছাড়াই ডাইরেক্টর মিলিটারি অপারেশন হিসেবে যোগ দিতে হবে। সুতরাং আমি সরাসরি এসে যোগ দেওয়ার পরে তখন ইলেকশনের ডিপ্লয়মেন্ট চলছে, মানে ডিপ্লয়মেন্ট অলরেডি হয়ে গেছে, এবং এই 2008-এর যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের প্রস্তুতি চলছে। এবং আমাকে বলা হলো যে আমি এই 15 দিন আমি এই দপ্তরেই থাকবো, তবে দায়িত্ব গ্রহণ করব ইলেকশন পরে। ইলেকশন হওয়ার পরে 28শে ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করি এবং এরপর পালন করি। আপনি করলেন এই প্রশ্নগুলি। প্রথম কথা হচ্ছে যে বাহিনীর ভিতরে দায়িত্ব গ্রহণের পরে বিআরের এই সমস্ত দুর্নীতি সংক্রান্ত কোন রকম আওতার বাইরে, কারণ সে একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা তারা তাদের নিজস্ব প্রশাসন দিয়ে চলে, এবং তাদের সম্পূর্ণ তাদের ভিতরে যে সমস্ত প্রশাসনিক কাজ, কাজ। আচ্ছা, আমার মনে হয় শুনতে একটু সমস্যা হচ্ছে। আপনার নেটের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে কাজ করি এবং বিটিআর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করি। কমপ্লিটলি মন্ত্রণালয় ডিফারেন্ট, সুতরাং ওইখানে আমাদের সাথে কোনো যোগাযোগের কোনো প্রশ্নই আসে না।
এটুকুই আমার বক্তব্য আচ্ছা, এই ব্যাপারে। এরপরে এরপরে আপনাদের যা হয়েছে, যে আমরা পিলখানা হত্যাকাণ্ডের পরে সেনাবাহিনীর অফিসার যারা এটার সাথে সম্পৃক্ত ছিল, এবং সেনাবাহিনীর হ্যাঁ, অফিসার যারা এই ঘটনার সাথে বিডিআর এর কারা সম্পৃক্ত ছিল এবং সেনাবাহিনীর কারা সম্পৃক্ত ছিল সেটা নিয়ে যারা বিচার করতে চেয়েছে, তদন্ত করতে চেয়েছে, তাদের মধ্যে একজন আছেন আমাদের এখানে ব্রিগেডিয়ার হাসান নাসের। এই ধরনের অফিসারদেরকেও তখন নানান ভাবে বাধা দেওয়া হয়েছে, তাদেরকে টর্চার করা হয়েছে, তাদেরকে উল্টো শাস্তি দেওয়া হয়েছে। মানে এই জিনিসগুলো তো নিশ্চয়ই আপনারা শুনেছেন বা আপনাদের ঊর্ধ্বতন অফিসাররা শুনেছেন। আমি হ্যাঁ, আপনাকে বলছি যে অ্যাজ এ হোল সেনাবাহিনীর একজন কর্মকর্তা হিসেবে, যে এটা আপনারা মানে করেন নাই কেন, বা এই যে বিচারটা করা দরকার ছিল, সেখানে শুধুমাত্র বিডিআর এর লোকজনকে ধরে এনে নিরীহ সবাইকে, যারা বিভিন্ন ঢাকার বাইরের বিভিন্ন ক্যাম্পে ছিল তাদেরকে ধরে এনে আপনারা যাবজ্জীবন ফাঁসি টাসি দিয়ে এই যে 16টা বছর জেল খাটালেন, সেনাবাহিনীর অফিসারদের ব্যাপারে সেই ব্যবস্থাটা কেন নিলেন না? হ্যাঁ, এখানে আপনি একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে বিচার প্রক্রিয়াটা, এটা ছিল সরকারের ব্যবস্থাপনা। এখানে একটা স্পেশাল কোর্ট এস্টাবলিশ করা হয়েছিল এবং বিচারের যে সমস্ত প্রস্তুতি এবং আইনগত বিষয়গুলি তাদের আয়ত্তাধীন ছিল, এবং সেনাবাহিনীর অ্যাকচুয়ালি এর মধ্যে কোনো নিয়ন্ত্রণ ছিল না। এবং এই দুটো তদন্ত দল হয়েছে, তদন্ত কাজ পরিচালনা হয়েছিল। একটা হচ্ছে যে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরের তত্ত্বাবধানে, যেটাতে এই তদন্ত আদালতটা ছিল সেনাবাহিনীর দ্বারা গঠিত, এবং এই তদন্তের টার্মস অফ রেফারেন্স আমার জানা নাই, কারণ আমি ছিলাম একজন সাক্ষী সেখানে। আমার যতটুকু আমি ধারণা করতে পারি, এটা আমার কমপ্লিটলি ধারণা, যে এই ঘটনার কারণ এবং এর জন্য দায়ী কে কে এবং তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা যায়, এটা ছিল হয়তোবা তাদের উদ্ঘাটনের বিষয়। এবং সেনাবাহিনীর ব্যর্থতা নিয়ে বা কেন আমরা অভিযান পরিচালনা করতে পারলাম না, এবং এই ব্যাপারটা আমার মনে হয় না যে তাদের যে তদন্ত আদালতের টার্মস অফ রেফারেন্সের মধ্যে ছিল, বিকজ এইটা যখনই আলোচিত হবে তখনই সরকারের অনুমোদনের প্রশ্নটা কাছে চলে আসবে। আমি আপনাকে শুধু একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এই ঘটনার প্রথম সেনা সদর জানতে পারে। প্রথম কথা হলো যে আমার দায়িত্ব মিলিটারি অফিস ডাইরেক্টর অপারেশন হিসাবে আমি বাংলাদেশ সেনাবাহিনীর যে জাতীয় যে পরিকল্পনা, মহাপরিকল্পনা আছে, প্রতিরক্ষা পরিকল্পনা, সেটা প্রণয়ন এবং সেটাকে বিভিন্ন ডিভিশনে দেওয়া, অথবা সেনা প্রধানের পক্ষ থেকে এটাকে জারি করা এবং সেইভাবে সেনা মোতায়েন করা, এবং সেই অপারেশন ঠিক মতো পরিচালনা হচ্ছে কিনা তা মনিটর করা, এবং আমার কমান্ডকে অর্থাৎ সেনা প্রধানকে সিজিএস এর মাধ্যমে জানানো বা সরাসরি জানানো, এটা আমার কাজ। এখন যখন এরকম একটা ইমার্জেন্সি হলো, যেখানে আমাদের প্রায় 132 জনের মতো অফিসার সেনা বিডিআর এর ভিতরে আটকা পড়েছে, এবং ওই মুহূর্তে অ্যাকচুয়ালি সংখ্যা বলা হয় নাই, কিন্তু পরে আমরা ক্যালকুলেশন করে দেখেছি, আমার ধারণা ছিল অ্যারাউন্ড 149, কিন্তু সত্যিকার অর্থে এটা ছিল 132। আচ্ছা, এখন আমাদের এই জায়গায় আমাদের ভূমিকাটা কি? 9:30 আমরা জানতে পারি যে বিডিআর এর সদর দপ্তরের ভেতরে কিছু উচ্ছৃঙ্খল সৈনিক বিডিআর মহাপরিচালকের দরবারে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, এবং একজন অস্ত্রের মুখে মহাপরিচালককে জিম্মি করেছে। এটা কিন্তু মোটেই একটা স্বাভাবিক ঘটনা না, এবং এটা সেনাবাহিনীর ইতিহাসে অন্য কোথাও হয়েছে কিনা আমার অ্যাটলিস্ট 31 বছরের সার্ভিস আমি শুনি নাই। আমি একটা বিদ্রোহের ব্যাপারে জানতাম, সেটা আনসারের, সেটা একটা অন্য ইস্যু ছিল। বাট এই যে সেনাবাহিনী, এই বিডিআর এর ভিতরে যে এই যে বুদবুদ আপনি যেটা বললেন, যে ডাল ভাত যে কর্মসূচি ছিল সেটার দুর্নীতি, এটার জন্য কে দায়ী, এটা কিন্তু কমপ্লিটলি বিডিআর এর একটা ইন্টারনাল ব্যাপার। এটা যদি জেনেও থাকে কেউ, সেটা সেনা সদর পর্যন্ত আসলেও এটা সেনাবাহিনী প্রধান বা পিএসওরা জেনে থাকতে পারে। আর জানবে কারা? গোয়েন্দা সংস্থাগুলি, যেমন ডিজিএফআই বা এনএসআই, তারা জানতে পারে। সেনাবাহিনীর ডাইরেক্টর মিলিটারি অপারেশনের হি হ্যাজ গট নো রোল টু ইভেন get into the nitty-gritties of this Dal Bhat Karmasuchi. This is not our program. This is completely a national program. It was conducted by them. And etar outcome, etar anomalies, it is all the responsibility of the government, even not in the army headquarters. এই হলো অ্যাকচুয়ালি ডাল ভাত কর্মসূচির ব্যাপার। কিন্তু 9:30 যখন বিডিআর এর সদস্যরা এরকম একটা উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করলো, এবং বিডিআর এর মহাপরিচালক সেনাপ্রধানকে রিকোয়েস্ট করলো যে তাকে উদ্ধার করার জন্য, এবং সেই উদ্ধার করা রিকোয়েস্টের প্রেক্ষিতে সেনাপ্রধান যখন ঢাকা শহরের যে পদাতিক ব্রিগেডটা আছে, সেই ব্রিগেড কমান্ডারকে ডেকে যখন আদেশ দিল যে তুমি ইমিডিয়েটলি যাও, এবং সেখানে তার প্রাথমিক আদেশটা ছিল তুমি যাও,
এবং সেখানে দেখো কি হচ্ছে। তো আমি একজন মিলিটারি অফিসার হিসেবে যখন আমি এটাকে আদেশে লিখবো, আমি এই কথাটা লিখবো না, বিকজ আমি তাকে তার কাজ খুব স্পেসিফিক করে দেবো, এটাই আমার কাজ। তো আমরা যেটা মানে পেশাগতভাবে যেভাবে দিই, আমরা এরকম সিচুয়েশনে যখন কোন বিশেষ অর্ডার দিতে হয়, সময় কম থাকে, তখন আমাদের একটা ছক আছে, এবং সেই ছক অনুযায়ী তাকে একটা খুবই শর্ট পরিস্থিতি এবং তার টাস্ক এবং এবং তার অধীনে কোন কোন সেনাদল গ্রহণ তাকে দেওয়া হলো এই তাদের এই অভিযানটা সফল করানোর জন্য, এটাই আমার কাজ। এবং এদের মোবিলাইজেশন এবং যথাযথভাবে সেই 46 ব্রিগেডের কমান্ডারের হাতে পৌঁছানো, এটাই আমার মূল দায়িত্ব। এবং সেই সাথে তাকে সেই যানবাহন, গোলাবারুদ এবং সৈন্যদল দেওয়া, যেন তিনি তার মিশনটা খুব স্মুথ ভাবে পরিচালনা করে তার লক্ষ্য অর্জন করতে পারে। এবং সেই অনুযায়ী আমি যেটা করেছি সেটা হলো, আমরা রীতিমতো সাইমেলটেনিয়াস, আমরা বলি যে এক ধরনের, যে প্রত্যেকটা ইউনিটকে আমরা ওভার ফোনে আদেশটা শুনিয়ে দিয়েছি, ব্রিগেড কমান্ডারকে দেওয়া হয়েছে। ব্রিগেড কমান্ডার নিজের অপারেশনাল স্টাফ সাথে করে নিয়ে গেছেন, যেন সেখানে যদি ফার্দার অর্ডার দিতে হয় তাহলে আমি একটু পরিষ্কার করি স্যার, আমি একটু পরিষ্কার করি। আপনাকে আমি মানে কি ঠিক মতো হয়েছে, যা আপনারা ঠিক মতো করেছেন তা তো করেছেন, কিছু ঠিক মতো হয় নাই, মানে সেই ঠিক মতো হয় নাই কি কারণে এটা হলো। আমি আপনাকে কিন্তু মানে ব্যক্তিগতভাবে যে আপনি ডিএমও হিসেবে আপনাকে কোনো দায়িত্ব আছে, আমি সেটাই হিসাব করি। একজন অফিসার ছিলেন, সার্ভিং থাকা অবস্থায় একজন সৈনিকের উপরেও এটা বর্তায় যে এই ধরনের একটা ঘটনা ঘটলো, তাই না? দেশের ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটেছে। সেই জায়গা থেকে আমি বলছি যে আপনারা আপনার ঢাকা 46 ব্রিগেডকে পাঠিয়েছেন, এটাকে পাঠিয়েছেন, ওইটাকে পাঠিয়েছেন, মানে কি পাঠান নাই বা কি করেন নাই যে জন্য এই হামলাটা হলো? সেনাবাহিনীর ব্যর্থতাটা আসলে কি? না, হামলাটা তো অ্যাকচুয়ালি সেনাবাহিনীর উপরে হয়নি, এটা ঘটনাটা হয়েছে ভেতরে। এবং এইখানে যে কাজটা হয়েছে সেটা হচ্ছে যে সেনাবাহিনীকে যখন তার দায়িত্ব দেওয়া হয়েছে, সেনাবাহিনী এবং তার অবজেক্টিভের মধ্যে অন্য একটা কর্তৃপক্ষ এসে দাঁড়িয়েছে, এবং এটা হলো আনএক্সপেক্টেড। এটা আমরা তো টেলিভিশনে দেখার পরে বুঝতে পারলাম যে রাজনৈতিক নেতৃবৃন্দ ইনভলভ হয়েছেন উইদাউট কনসাল্টিং দি মিলিটারি অথরিটি। এটাই হলো মেইন কারণ। এবং এইখানে যে ফিল্ডে যে কমান্ডার ছিল, সে তার যে দায়িত্ব ছিল, তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা সে ভুলে গিয়ে সে রাজনৈতিক নেতৃবৃন্দের কথা শোনা শুরু করেছে। তো আমি যদি মিলিটারি অফিসার হই, আমার প্রথম কথা হলো, আই উইল কিক হিম আউট ফ্রম মাই ওয়ে। ইউ হ্যাভ নো বিজনেস টু স্টপ মাই ওয়ার্ক। ইফ ইউ হ্যাভ এনি বিজনেস, গো অ্যান্ড টক টু মাই সুপিরিয়র। আমি একটা ফিল্ড কমান্ডার হিসেবে আমি এইটুকুই বুঝি। সো মানে ফিল্ড কমান্ডার যে ছিল, যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তার কাজ ছিল ওই পলিটিক্যাল লিডারদের সাথে আলাপ আলোচনা, তাকে ব্রিফিং না করে উনি বরং উনাকে পেছনে সরিয়ে দিয়ে উনার মিলিটারি যারা সাবঅর্ডিনেট ছিল তাদেরকে ব্রিফিং করে কাজ করার কথা ছিল। আচ্ছা, আমি দেখি আমাদের ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির স্যারের কাছ থেকে একটু সরাসরি জানতে পারি কিনা। স্যার, আপনাদের বাহিনীর অফিসাররা গম চুরি করে, গুঁড়া দুধ চুরি করে, যেই দরবার হলে আজকে এই ঘটনা, আমি রিপোর্টের কিছু কিছু অংশে পড়লাম, ওগুলি পরবর্তীতে আমরা জানাবো। দরবার হলটা যে আপনারা মাঝে মধ্যে এটা করেন নাকি, ভাড়া দেন, তাই না? এই ভাড়াটা যে দেন, এইখানেও কোনো ধরনের কোনো টেন্ডার বা কাদেরকে লিজ দেওয়া হবে এটা, এরকম কোনো ব্যক্তি না। ওইটা মেজর জেনারেল শাকিল তার পছন্দের একজনকে দিয়ে দিতেন, কোনো জবাব দিয়ে তার ব্যাচমেট, সো তাকে দিয়ে দিতেন, সেখানে কোনো জবাব দিতে থাকতো না। মানে এই যে সেনাবাহিনীর এত বড় একজন অফিসার পিলখানার মতো এরকম একটা জায়গার মধ্যে তারা একদম ক্যান্টনমেন্টের পাশে বসে এই ধরনের দুর্নীতি করছে, সারা দেশে পিডিআর এর যে সৈনিকদের মধ্যে যত ধরনের এই যে ক্ষোভগুলো তৈরি হয়েছে, তাদের উপরে যে নির্যাতনগুলো হয়েছে, এই ঘটনাগুলো ঘটলো, মানে এটার কি সেনাবাহিনীর মানে কেন্দ্রীয় কোনো কন্ট্রোল ছিল না বা কোনো দায়িত্ব ছিল না এগুলোর ব্যাপারে খোঁজ খবর রাখা? যেটা উনি বললেন যে টিএমওর একটা কাজ, এই ডিপার্টমেন্টের আসলে সেনাবাহিনীর অ্যাজ এ হোল কাজটা কি? মানে তারা তো কোনো না কোনো একটা জায়গায়, সেটা মিলিটারি ইন্টেলিজেন্স হোক, সেটা আপনার প্রধান সেনা প্রধানের কার্যালয় হোক, যেখানে হোক, কোনো না কোনো একটা জায়গাতে তো নিশ্চয়ই এটা তদারকি করা হয় যে সেনাবাহিনী আমার অফিসাররা ঠিক মতো চলছে কিনা, কোথায় কাকে দেওয়া হচ্ছে কি, এটা কে করে বা এটা করা হয় নাই কেন, বা এই যে এত মানে মহা চুরির সাথে সেনাবাহিনী জড়াই গেল, এই দায়টা কার? স্যার, আই হ্যাভ এ পয়েন্ট। জাস্ট মিস্টার, আমি ইলিয়াস ভাই, আমি আপনাকে একটা বলি, প্লিজ আপনার কাছে আসতেছে, আমি একটু বলি প্লিজ, এই ওয়ার্ডটা ইউজ করা যায় সেনাবাহিনীর অফিসারের চুরি, এই ফরগেট, মানে জাস্ট ডোন্ট ডু দিস কাইন্ড অফ ওয়ার্ড ইউজ। আই জাস্ট ডোন্ট লাইক দিস ওয়ার্ডস। সেনাবাহিনী কিভাবে তাদের অফিসারদেরকে কন্ট্রোল করে, উই হ্যাভ সিন ফর লাস্ট 33-34 ইয়ার। বিডিআর এর ভিতরে কেন করতে পারে নাই, দ্যাট ইজ নট এ ফেইলিয়ার অফ দি মিলিটারি, সেনাবাহিনী সদর। বিডিআর এর ভিতরে যে অপকর্ম, সেই অপকর্মের জন্য সেনাবাহিনীকে দায়ী করা যাবে না। আপনাকে আবার আমি রিপিট করি, হ্যাঁ, আমি আজকে যে কথাগুলো বলছি, সেই যে শুরুতে যেটা পড়েছি সেটা আপনি শুনেছেন কিনা আমি জানি না, আবার রিপিট করি। অপারেশন ডাল কর্মসূচি ও বিডিআর সব
মার্চ 2007 হতে সেপ্টেম্বর 2008 পর্যন্ত। আমি যা পড়ছি এটা কোট আনকোট ফ্রম বিডিআর রিপোর্ট, এই পিলখানার যে কমিশন রিপোর্ট। 15ই মার্চ 2007 তারিখ হতে 28শে সেপ্টেম্বর 2008 তারিখ পর্যন্ত বিডিআর এর তত্ত্বাবধানে অপারেশন ডাল ভাত কর্মসূচি পরিচালিত হয়, যেখানে ক্রয় কার্যক্রম নিয়ন্ত্রণ করেছেন মূলত মেজর জেনারেল শাকিল ও কর্নেল মুজিব। তারা ডাল ভাত প্রকল্পের ব্যাপক অনিয়ম করেন। এই লাইনগুলো পড়ার পরে সেনাবাহিনীর ক্ষেত্রে যদি নাকি এই অনিয়মটাকে সুন্দর করে ভদ্র ভাষায়, যেহেতু সেনাবাহিনী তো সুপার ক্লাস, তো তাদের ব্যাপারে যদি অন্য কোনো ভাষা করতে চান তাহলে করেন। এইটা যদি নাকি বিডিআর পুলিশ তাদের ব্যাপারে করতে চান তখন আবার বলবেন যে প্রকল্পে ব্যাপক চুরি করে। এটা সুন্দর মার্জিত ভাষায় বলেছেন অনিয়ম। 600 কোটি টাকা নিয়ে আপনার মেজর জেনারেলের স্ত্রী বিমানবন্দরে ধরা পড়েছে, আপনি জানেন এটা? জানতেন? এই ঘটনা সত্য না, প্লিজ। এই ঘটনা সত্য না? এটা আপনি কিভাবে জানেন? এটা কিভাবে জানেন? তাহলে সেই টাকা গেল কোথায়? মেজর জেনারেল শাকিলের সেই টাকা কই? এই যে অপারেশন ডাল ভাতের টাকাগুলো, এটা আমি জানি, বিকজ দ্য পিপল হু আর রেসপন্সিবল দায়িত্বে ছিল it was not correct. It was আমি বললাম যে এই যে অনিয়মের জেনারেল শাকিল and his family। আপনার কথা আসলে বোঝা যাচ্ছে না, আমি পরে আপনার কাছে আসি এই বিষয়টা নিয়ে। যাই হোক, আমরা ব্রিগেডিয়ার হাসান নাসির আপনার কাছে যাই। অপারেশন ডাল ভাতের টাকা পয়সা, একটা জায়গায় অনিয়ম ইজ অনিয়ম, অনিয়ম কিন্তু চুরি না। অনিয়মটা আপনি সেনাবাহিনীর ক্ষেত্রে অনিয়ম আপনি সুন্দর ভাষায় বলেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা সাধারণ মানুষ তো, আমরা তো মানে অশিক্ষিত মানুষ, আমরা অনিয়মটা চুরিই বলি, আমাদের সমাজে চুরিই বলে, তো চুরি। আপনি আপনার মতো সুন্দর ভাবে ভাষায় বলেন, যেহেতু ডিওএইচএস এ থাকে, আপনারা অন্য ভাষায় বলেন, কোনো সমস্যা নাই। আপনারা যেটা করবেন সেটাই হালাল। বিডিআর এর পিলখানায় আপনারা করেছেন। বিডিআর এর সদস্যরা যেই মিটিং এ ছিল, সেই মিটিং এ আর্মির সদস্যরা ছিল। সে আর্মির সদস্যদের মিটিং গুলোতে আর্মিরা যে ছিল, সেখানে আর্মিকে আটক করা হয়নি। আর্মি 16 বছর জেল খাটে নাই, 16 বছর বিডিআর জেল খেটেছে। আপনাদের সুন্দর করে কথা বলতে পারেন, আপনারা সেটা বলেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের সমাজে এই আটাচোর বলে এটাকে। এই যে পিলখানার বিডিআর এর যেই ডাল ভাতের যে অপারেশন, এটা আমরা আটাচোর বলি। তো আমরা আটাচোর হিসাবে বলছি, আপনি আপনার মতো বলেন, কোনো সমস্যা নেই। হাসান নাসির। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি এখানে এই ডাল ভাত সম্পর্কে যেহেতু একটু ভিতরের তথ্য জানা আছে, সেজন্য আমি কিছু তথ্য বলবো, যেটা হয়তো প্রথমবার হইতে পারে, বা আমার নিজেরও ধারণা বা আমার রিএস্টিমেশন বলতে হবে এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে। এই কর্নেল কামালকে যে দায়িত্বটা দেওয়া হয়, হু ইজ কর্নেল কামাল, ওর যদি কার্যক্রম গুলো আমরা বিবেচনা করি, তাহলে আমি মনে করি এটাই ছিল এই বিডিআর হত্যাকাণ্ডের পটভূমি। এই বিডিআর কে ডিসক্রেডিট করা, ডাল ভাতের মাধ্যমে যে করাটা কাজটা হয় পরিকল্পিতভাবে, যেটা এসছে কর্নেল মুজিব এবং জেনারেল শাকিলের সাথে মিলে কামাল যেটা করেছে, কামালের একটা লিঙ্ক আছে, যেটাকে আমরা এখন জেনারেল ফজলু যেটা প্রকাশ করেছেন, ভারতের লিঙ্ক। কামাল কিন্তু একজন স্ট্যাবলিশড এজেন্ট অফ দ্যাট গ্রুপ। তো সেই হিসেবে সে যদি এই ডাল ভাতের কার্যক্রম পরিচালনা করে থাকে, এবং সে যদি এই যে 354 কোটি টাকার ডিলে যদি সে থেকে থাকে, আমার ধারণা এইখানে যে অনিয়মগুলো হয়েছে, সেও করেছে, সেও বেনিফিটেড হয়েছে, এবং সে বিডিআর ডিজি এবং কর্নেল মুজিবকে যদি এই ব্যাপারে কোনো বেনিফিট দিয়ে থাকে, এটা পার্ট অফ দি প্ল্যান। এবং এটা তারাও যদি ট্র্যাপে পা দিয়ে থাকে, এটা বুঝতে হবে যে এটা দে লস দি, মানে দে গট ট্র্যাপড। এবং সেই পরিপ্রেক্ষিতে আমি বলবো যে এই ডাল ভাতের এই কার্যক্রম অনিয়মটা এস্টাবলিশড। বাট এই তথ্যগুলা প্রথম কমিশন যখন হয়, আমি যেটাতে সদস্য ছিলাম, এই তথ্যগুলো মোটেও আমাদেরকে দেওয়া হয় নাই। কামাল এসেও খুব সিম্পল একটা, ওই যে ঠিক মামুন খালেদ বা জিয়ার যে স্টেটমেন্ট ওই কমিশনে ছিল, মানে দেখেছি, করেছি, খেয়েছি টাইপ স্টেটমেন্ট তারা দিয়ে চলে গেছে, নোবডি আস্কড এ কোয়েশ্চেন। ওইটা লিপিবদ্ধ করে ছেড়ে দেওয়া হয়েছে, বিকজ উদ্দেশ্য ছিল যে পটভূমি, কারণ এবং সুপারিশ, এই তিনটা, যেটা ব্রিগেডিয়ার জিয়া ঠিক মতো বলতে পারে নাই। মূল ওই কমিশনের কাজ ছিল এটা। তো সেই হিসেবে ওই কাজটাই তারা করেছে। এইখানে আমি এই জন্য বলতেছি যে আপনি যেটা বলছেন এটা কারেক্ট, এবং এটাতে পরিকল্পনার একটা অংশ ডিডিআর কে ডিসক্রেডিট করা হবে ডাল ভাত দিয়ে, এবং সে কামাল এটার মূল আর্কিটেক্ট, এবং তাকে দিয়ে যে এজেন্সির সাথে তার যোগাযোগ, সে এটা করছে। কামালের আরো অনেক ইতিহাস আছে, যেটা এই মুহূর্তে বলার হয়তো প্রয়োজন নাই, আরো অপকর্ম। যেটা ওনার ধারাবাহিকতায় যদি আমরা আসি, যে বিডিআর এর শুধু তো ডাল ভাত না, ডাল ভাত ছাড়াও ধরেন দরবার হলে, যে দরবার হলটা যে আপনার ভাড়া দেওয়ার বিষয়টা এখানে উঠে এসছে,
আরো আরো বেশ কিছু বিষয় আছে, আমি যেমন আসলে ইলিয়াস ভাই, আমি এই মিলিটারি ইন বিজনেস যখন প্রথম বিএমটিএফ আর্মি নেয়, সেটাই কিন্তু ইনিশিয়েশন বলতে পারেন। তার আগে সেনা কল্যাণ সংস্থা ছিল, খুব ছোট আকারে ইউনিট লেভেলে ক্যান্টিন চলতো, ছোটখাটো ইনস্টিটিউশন চলতো, একটা হয়তো ক্লাব চলতো, এই পর্যায়ে ছিল। দ্যাট ওয়াজ দি ইনিশিয়েশন। এটাও কিন্তু পার্ট আর্মিকে করাপ্ট করা। আর্মিকে করাপ্ট করার প্ল্যান হচ্ছে এই বিভিন্ন কর্পোরেট বিজনেসের মধ্যে আর্মিকে ঢোকানো, এবং তারপরে আত্মীয়দের ফেভার করা, আত্মীয় মানে বন্ধু বান্ধবদের ফেভার করা, এবং ইট বিকাম এ প্র্যাকটিস। আর্মিতে এটা এখন যেহেতু হিউজ নাম্বার অফ বিজনেস এন্টারপ্রাইজ আছে, এবং এইটার থেকেই মনে হয় এই ডিপিএম, এইখান থেকে আইডিয়া হয়তো হাসিনা নিয়েছে, ডিপিএম, ডাইরেক্ট পারচেজ মেথড। এইটাতে মাধ্যমে মানে আমি ডাইরেক্টলি কাউকে ডেকে তার সাথে ডিল করতে পারি। ইয়েতে এই ধারণার আলোকেই কিন্তু এই দরবার হল আমার বন্ধুকে ডেকে দিয়ে দিলাম, আকরাম হোসেন মুর্শিদি, আমার ফোর্সমেট, তাকে ডেকে কাজ দিয়ে দিলাম। এইভাবে এইভাবে অনিয়মগুলো হয়েছে, এবং আর্মিতে এটা হিসেব করলে হাজার হাজার, কত হাজার লক্ষ হবে আপনি বলতে পারবেন। এটাই হচ্ছে সবখানে, এবং এই জন্যই আর্মিকে বা সশস্ত্র বাহিনী বা বিডিআর বা যে কোনো শৃঙ্খলা বাহিনী, যারা 100% পেইড আউট অফ পাবলিক মানি, সরকারের বা জনগণের করের টাকায় যে সমস্ত বাহিনী তাদের নিরাপত্তা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যাদেরকে নিয়োজিত করা হয়েছে, তাদের কোন রকম নিজস্ব আয়ের কোনো সুযোগ থাকার কারণ নাই, প্রয়োজন নাই। তারা দরকার হলে সরকার থেকে আরো ফান্ড নিবে, যা লাগে নিবে, কিন্তু এই যে ডাইনে বায়ে সামনে পিছন থেকে ফান্ড অ্যারেঞ্জ করার যে সিস্টেম, এটাই বাহিনীকে কলুষিত করছে। সুতরাং এই বিডিআরে যেটা হয়েছে, ভবিষ্যতে সেনাবাহিনী বা বিমান বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে যেন না হয়, সেটার জন্য আমাদেরকে এখনই সতর্ক থাকতে হবে। কি স্যার, কি স্যার, একটা পয়েন্ট আছে, আমি জাস্ট আমি ইলিয়াসের সাথে কথা বলছি, লেট হিম টক টু মি প্লিজ। বলেন ইলিয়াস ভাই, বলেন। আমি বলছি যে যে কথাটা ওনার কাছ থেকে শুনছিলাম, মানে কি হচ্ছে কি, আপনি বলছেন যে মানে এই আর্মির ভেতরে বিজনেস ঢুকিয়ে তারপরে কি মানে কি করা হচ্ছে, এটা কি আর্মিকে করাপ্ট করা হয়েছে, আর্মিকে করাপ্ট করা হয়েছে। পিপল, আগে আমার পকেটে টাকা ছিল না, আমি কিন্তু আমার দেশপ্রেম ছিল, আমার সততা ছিল। তো যখন আমার সততাটা চলে যায়, তখন কিন্তু আমার দেশপ্রেম আর থাকে না, বিকজ আমার সততাটা আমার সিনিয়র বা আমার শত্রুরা জেনে যায়, ওইটাকে তারা মিসইউজ করে। মানে করাপ্ট মানে হচ্ছে করাপশন করে, এখানেই করাপশন করা হয়, তাই না? তাহলে করাপ্টেড ব্যক্তিকে কি আমরা চোর বলতে পারি কিনা স্যার? আপনি পকেট মার্কে চোর বলতে পারবেন না তো বাংলাদেশে। আমি তো দাবি করছি যে সবাইকে ছেড়ে দেওয়া উচিত, জেলখানা থেকে সবাইকে মুক্ত করা উচিত। হাসিন স্যার কিছু বলতে চান স্যার, অ্যাড করেন স্যার। যে আমি শেষ করে দিই, হাসিন, আমি 30 সেকেন্ডে শেষ করব। যে দেশে একজন খুনিকে আইসিটির মানে ডিক্লেয়ার্ড বা রায়ের যে খুনি, তাকে মানে গার্ড অফ অনার দিয়ে হেলিকপ্টার প্লেনে করে দেশ থেকে পালায় যেতে সহায়তা করা হয়েছে, বাহিনী প্রধানটা স্যালুট দিয়ে তাকে বিদায় দিছে, সেখানে পকেট মার আর এই ছিনতাইকারী কেন জেলে থাকবে? বলো এবার হাসেন। ইলিয়াস ভাই, জি আসসালামু আলাইকুম। স্যার, ঢুকলাম। আপনার কাছে আমরা একটা সুন্দর ওয়ার্ড শুনতে চাই। মনে করেন যারা চুরি করে, দুর্নীতি করে, এদেরকে কি বলা যায়? একটা সুন্দর একটা ওয়ার্ড দেন। আপনাদের ডিওএইচএস এ যারা থাকে তাদের জন্য একটা আলাদা ওয়ার্ড দেন স্যার। আমার মনে হয় এদেরকে আমরা সম্মানিত চোর বলি, কি আর বলবো। আচ্ছা, সম্মানিত চোর, এটা এটা একটা ভালোই পাওয়া গেছে, সম্মানিত চোর। জি বলেন। ওরা দেখেন, কেনাবাহিনী আমরা বেতনে চলবো, ব্যাংক ম্যানেজারের সাথে যদি কিছু অডিট লাগে, আমি যখন এই অনিয়মের মধ্যে জড়াবো, বকশিস, কমিশন, গিফট, আমার সামরিক পেশাগত দিকটা আমি হারাবো। আমি আরো কট্টর, আমি যতদিন চাকরি করব আমার বাচ্চা কাচ্চা বিদেশে পড়বে না, তাহলে আমি জিম্মি বাচ্চার জন্য। আমি কিন্তু অন্য কালচারের মানুষ না, বাঙালি কালচারে আমার বাচ্চা অসুস্থ হলে আমি অসুস্থ হয়ে যাই, আমার বউ অসুস্থ হলে আমি অসুস্থ হয়ে যাই। তো আমি যদি দেশের জন্য থাকি নিবেদিত, আমি দেশেই থাকবো। এই জন্য দেখেন, ভালো ভালো স্কুল কলেজ কিন্তু আমাদের আছে আর্মির, এরপরও আমরা বাচ্চাদেরকে বিদেশে পাঠাই এবং ব্যক্তিগতভাবে আমার পেশাটাকে আমি জিম্মি করে ফেলি। আমি এরকম কট্টর। ইলিয়াস ভাই, মূল ইস্যুতে আসি আমি। দেখেন, ঘটনা ঘটতে একটা জিনিস হয়ে গেছে, আমরা কিন্তু শুধু মিডিয়া সদস্যদেরকে বন্দি করছি, টর্চার করছি, যারা অপরাধী, আমি এটাও জানি, যারা অপরাধী তাদেরকে, অপরাধী ছাড়াও নিরীহ লোকদের ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু সেনাবাহিনী অফিসারকে জড়িত ছিল না, ডিজিপি কেন অ্যারেস্ট করা হয় নাই? আচ্ছা, ঠিকলাম, ওটা পরে। যখন এটা হলো হোম মিনিস্ট্রির দায়িত্ব, বাংলাদেশের ভিতরে কোথাও কোনো রকম কোনো জায়গায় কোনো ঘটনা ঘটতে দায়িত্ব হলো হোম মিনিস্টারের। হোম মিনিস্টার আন্ডারে হলো কে? র্যাব। র্যাব ওই দিন হাফ অ্যান আওয়ারও না, আর অল্প সময়ের মধ্যে কেটে চলে গেছে। র্যাবকে ফেরত আনা হয়েছে, কে আনছে? কর্নেল রেজা, মানে মেজর জেনারেল রেজা নূর। এই ভদ্রলোক, ওনার চেইন অফ কমান্ড মানেন নাই। ওনার চেইন অফ কমান্ড হলো গিয়া ডিজি র্যাব এবং হোম মিনিস্টার। উনি চেইন অফ কমান্ড মানেন নাই। উনি চেইন অফ কমান্ড না মেনে সরাসরি যমুনাতে গেছেন তারেক সিদ্দিকীর আদেশে। হুইস তারেক সিদ্দিকী? সেটা এই চেইন অফ কমান্ড এবং বিজনেসের মধ্যে নাই। তো এই লোকটাকে এতদিন ধরা হয় না কেন? এখন কেন বলতে হলো? সেনাবাহিনী জেনারেল জানতেন না? সবাই জানতেন, চুপ করেছিলেন। এই লোকটা তো প্রথমে ফাঁসি দেওয়া উচিত ছিল, আদেশ পালন করেন নাই। উনার জন্য এত অফিসার মারা গেছে।
হয়তো 3-4 জন মারা গেছিল, বাকি ওই অফিসাররা বিদ্যমান, শামসুজ্জামান টামুল আছে। তারপর এরা কথা বলছে গুলজারের সাথে, গেটের সামনে দাঁড়ানো, এই ঢুকতে দেয় না এই ভদ্রলোক। আমার কত এই লোকদের দৃষ্টান্ত পানিশমেন্ট দরকার, এতদিন লাগবে 16 বছর। তাও ওই হাসান নাসির স্যার আমরা শহীদ মিনারে বসে চিল্লা চিল্লি করে এই জেনারেল কেন নিয়োগ নিয়োগ দিচ্ছি, কি দিতে হবে, তাকে দিতে রাজি না, অনেক কষ্ট করে। অ্যাটলিস্ট আমি সেলুট জেনারেল ফজলু কে, উনি অ্যাটলিস্ট কমিশন করে বলতে পারছেন যে ভারত জড়িত আর সেনাবাহিনীর কিছু অফিসার অনিয়ম, অনেক অফিসার অনিয়ম যে নামগুলি দেওয়া হয়েছে। এই যে কর্নেল কামাল সম্বন্ধে বলি, সে সম্পূর্ণ রয়্যাল এজেন্ট, স্যার পরিচয় করে নাই, পরিষ্কার রয়্যাল এজেন্ট। স্যার এই ইনভলভমেন্ট হলো শুরু থেকে পরিকল্পিত। না না, আমি এটা বলছি তো, জেনারেল ফজলু যার কথা বলছে, যে দেশের কথা বলছে, তার ওই এজেন্সিরই তো এজেন্ট সে। না এইখানে এই কামাল স্যারই সব করা, এই ইন্টেলিজেন্সের কাজ, শনিদের খেপানো, টাকা পয়সা 2 নম্বরই করা। সুতরাং আপনাকে পরিষ্কার হইতে হবে, এদেরকে ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। তারপরে মনে করেন জেনারেল এই যে হাকিম, জেনারেল হাকিম ফরেস্ট ব্রিগেড কমান্ডার, স্যারকে আমি বারবার বলতে জায়গা মতো আসেন, ডাইনি ভাবে ঘুরে হবে না তো। ওইখানে হাকিম স্যার গেছে, হাকিম স্যার ব্রিগেড কমান্ডার, কিন্তু সে তার কথা, সে আদেশ পালন করে নাই। সে আদেশ শুনছে জেনারেল ওয়াকারের, সে তো ব্রিগেডিয়ার, সে কেন মেজরের কথা শুনছে? কয় সে বলতেই পারে আত্মীয়, তার যায় না, সে তো তার শোনা উচিত না, দায় দায়িত্ব জেনারেল হাকিমের। হাকিম আদেশ পালন করে নাই, ওদিকে রেজানুর আর ওদিকে হাকিম স্যার। হাকিম স্যারকে আমি জিজ্ঞেস করছি, স্যার কেন জান নাই? উনি পরিষ্কার বলছেন যেন ওয়াকার আমাকে ঢুকতে মানা করছে, যে আপা আপা যাইতে মানা করছে, এমন মোবাইলে শোনাচ্ছে ওনারে, উনি জান নাই। উনি নত জানু অফিসার, উনি ব্রিগেড কমান্ডার, উনি ছিল ক্যাপ্টেন হওয়া, উনি মেজরের কথা শুনছেন, দেয়ার ভাই দেশ বিপদে। আপনি এগুলি গ্রহণযোগ্য না। আপনি যে ব্রিগেডিয়ার দায়িত্ব নিছেন, আপনি ডিএম আদেশ দিচ্ছে, আপনি ঢুকবেন ভিতরে। আমি সেদিনকে শুনলাম যে ডিএম দায়িত্ব পালন করে নাই, খুঁজে পাওয়া যাচ্ছে না। এগুলি কতটুকু সত্য না সত্য, আসলে কার দায়িত্ব ছিল, কে ব্যর্থতা, পরিষ্কার করতে হবে তো। এখানে ফাইনালি করে রাখা হয় নাই, দেখা ক্যান্টনমেন্ট থেকে আধা ঘন্টা লাগে না যাইতে ওখানে, আর আমাদের অফিসার মারা গেছে, আমাদের বউ বাচ্চারা নির্যাতিত হয়েছে। এখন এর মধ্যে তারপর মনে করেন এই অফিসারদের মনে করেন, তারপর 5 জন অফিসার কত নিপীড়ন হয়েছে, জেল হচ্ছে, এখনো আমাদের এইগুলিকে আমরা রিলাইজ করতে পারি। এই জেনারেল ওয়াকার ওই সেট আপ এখনো রয়ে গেছে। আল্লাহ ডক্টর ইউনূস দিছে, আর ওনার সাহস দেয় নাই, ওনার হেডম নাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারতেছেন না। এতক্ষণ থাকার কথা না। বাহার সাহেবকে এখন আটকে রাখছে কেন, উনি অ্যারেস্ট করেন নাই কেন আইজিপি বাহার? আমি কিছু বুঝতেছি না। এত কিছু বাইক করে দিতেছি, তারপর কাজ করতে পারতেছেন না আমাদের ডক্টর ইউনূস। ওনার পদত্যাগ করে চলে যাওয়া উচিত। অনেক প্রমাণ দেওয়া হয়েছে, কাজ হচ্ছে না। নিরীহ অনেক লোক বিডিআর আছে, আমি বলছি, আমি জেলখানে গেছিলাম ভাই, আমার পরিষ্কার বলছে সেলিম স্যার আমাদের মারা কোনো কথা ছিল না, এটা হওয়া উচিত ছিল না। এই দেখেন স্যার গাড়িটা, খয়েরি রঙের গাড়িটা, পিক আপ, এখানে দিয়ে মারা হয়েছে, কই এটা আমার বলতে হবে কেন? এই অফিসাররা ছিল, যেন মাইনুরকে ধরা উচিত, অ্যারেস্ট করা উচিত। উনি তো পর পরে গেছেন, তাকে অ্যারেস্ট করে লইতো, কিন্তু সরকার চায় নাই, মিডিয়া চায় নাই, তদন্ত কর্মকর্তারা চায় নাই, মুখ বন্ধ করো, মারো, জিনিসটা না বাইর হোক। আমরা মিলিটারি অফিসার কি করছি? যারা কথা বলে তাকে অ্যারেস্ট করছি। সুতরাং এই জিনিসগুলো দায়িত্ব সবার। আমাদের ডিএমআই ছিলেন ওই ভদ্রলোক, পরের দিনই আউট হয়ে গেছেন রিসেন্টলি। ওই দিন আমি পার্টিকুলারলি যে ডিএম, আমাদের ডিএম সিজিএস সিনিয়র ইবনে জামালি, উনি আমার কমান্ডার, আমি উনাকে সরাসরি সকালবেলা লিঙ্ক করছি ঘটনা ঘটার পর, স্যার আসবো কিনা, কোনো সমস্যা আছে কিনা? না না, সব ঠিক হয়ে যাবে, আসতে হবে না। এখন কথা হলো ভাই, দায়িত্ব পালন করবেন না, আবার এই অনিয়ম করবেন কেন? টাকা পয়সা জেনারেলকে জড়াই যাবে কেন? আপনার বহু অনিয়ম হয়েছে, বহু অনিয়ম হয়েছে। আমরা আমাদের পরিবারদেরকে ঢুকাই, কলেজ ইউনিভার্সিটিতে ঢুকাই অনৈতিকভাবে টাকা নেওয়ার জন্য। এটা মানবো না আমি। আমি মনে করি, আমি বলবো, অফিসার বলবে না, শরীর তো ঠিকই বলবে। বিডিআরের স্কুলের দায়িত্ব ছিলেন না ম্যাডাম, কেন ঢুকাইছেন? সেনাবাহিনী জানে না উচিত না, এই জিনিসটা করা উচিত না? প্রত্যেকটা স্কুল থেকে, মানে আমি এইসব জিনিস আমাদের জিনিস বলতে চাই না, আমাদের সংস্কার হওয়া উচিত। যেখানে আর্থিক সুবিধা আছে এখান থেকে সব অফিসার সরে আসা উচিত। যে বেতন ভাতা দেয় এটাই থাকবেন, এটা থাকবেন না। লজ্জার কথা, অনেক কিছু শোনা যায়, কেন আমি এটা শুনবো, মানে নিজের লজ্জা লাগে। সেই দিন দায়িত্ব পালন করে নাই, অনেক অফিসার গেছে, এখন তো স্যার সবাই সব ধরা হচ্ছে। আমি দেখে আসি এক জায়গায় মামুন খালকে ধরা হয়েছে বিদ্যুতি, মানে এরকম অবস্থা। আমার স্যার বলতেছে পাগল হয়ে গেছে আর কি। আমার লজ্জা লাগতেছিল, জেনারেলরা এমন ভাবে ধমক খাইতেছে, আল্লাহর বিচার। গতকালকে ওনারা পরশুদিন বলেন না, মানে কি বলবো, মানে মহান আল্লাহ বিচার করে। আমি দেখি, আমি তো মজা পাইতেছি, আমি তো নিপীড়িত ছিল। আপনারা 2বার গুম করছেন, জেনারেল ছিলেন না, আমাদের 2nd টাইম গুম করাইলো। আজমি স্যার গুম ছিল, সেনাবাহিনী জানতেন না জেনারেলরা যারা আছে কথা বলতেছেন? ওয়াই এদেরকে এখন আরামে রাখছেন কেন? আমি কি মানুষ ছিলাম না? না, দেশের দ্রোহী ছিলাম। হাসিনা দ্রোহী থাকতে পারি আমি, বাট আমি দেশের দ্রোহী না। আমি তো চোর ছিলাম না, আর্মি স্যারও চোর ছিল না।
আপনারা কি করছেন? এই সেনাবাহিনীর কথা বলে ভয় করে এখনো লোক আতঙ্কে থাকে। ওই যে 111 আসলো, এগুলি থেকে বেরিয়ে আসতে হবে। আমার পেশাগত দায়িত্ব আমি থাকবো। আবার আসি আপনার কাছে, তার আগে ব্রিগেডিয়ার জেনারেল এটিএম জিয়াউল হাসান, আপনার কাছে আসি আরেকবার স্যার। আপনি যদি আমাকে অ্যালাউ করেন তাহলে আপনার সাথে আর্গিউ করবো, আদারওয়াইজ ফ্রেন্ডলি শেষ করে দেবো। কিছু আর্গিউ হলে এটা আর্গুমেন্ট তো অবশ্যই করবেন, কেন করবেন না? মানে শোনেন, যতক্ষণ পর্যন্ত ফ্যাক্টস না বাইর হয়, ইউ ওয়ান্ট টু নো দ্য ফ্যাক্টস, ইউ হ্যাভ টু, দিস ইজ এন প্রফেশনাল আর্গুমেন্ট, এটার মধ্যে তো খারাপ লাগার কিছু নাই, বাট ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। পার্সোনাল অ্যাটাক। এখন বিষয় হচ্ছে যে আমি ধরেন এই আপনাকে যদি কোশ্চেন করি যে বাংলাদেশে, এক কথায় যদি বাংলাদেশের একজন নাগরিককে জিজ্ঞেস করি যে কোন মেডিকেল নিয়ে সবচাইতে বেশি আমরা দুর্নীতি, চুরি, অনিয়মের খবর শুনি, এটা আপনি নাম বলতে পারবেন? আপনারা যদি জিজ্ঞেস করি, আপনি বলেন তো এরকম একটা হসপিটালের নাম। না, আমার আই হ্যাভ নো নলেজ অন দিস। ঢাকা মেডিকেল, এটাই উত্তর দেবে, ঢাকা মেডিকেল। এখানেই সবচাইতে বেশি এগুলো চলে। ওষুধ পায় না মানুষ, এই সমস্যা ওই সমস্যা, অভিযোগ আছেই। আচ্ছা, এটা ধরেন একটা, আপনি বাংলাদেশে ওষুধ প্রশাসন অধিদপ্তর, এটা ডিজি কে? আপনাদের একজন ব্রিগেডিয়ার জেনারেল। আচ্ছা, আপনার মিডিয়ার যে এত, সারা দেশে যে এত ইয়াবা, ফেন্সিডিল, এত কিছু ঢোকে তো, তাই না স্যার? এটা তো সত্যি কথা, তাই না? তাহলে আমরা এত ইয়াবা, ফেন্সিডিল পাই কোত্থেকে? আমার বাড়ি একদম সীমান্তে, আমি একদম সীমান্তে বড় হয়েছে। আমি দেখেছি যে প্রতিদিন চিনি, লবণ, তারপরে এই ফেন্সিডিল তো আমাদের এখানে ধরেন, মানে আমি যখন ছোট ছিলাম ওই সময়টাতে আমরা দেখেছি যে মানুষ ওই অনেকটা ধরেন মুদির দোকানেও কিনতে পায়, এটা কোনো ব্যাপারই না ওইখানে। তো এই যে আপনাদের এটা কমান্ডিং অফিসার কারা? সেই সেনাবাহিনী। আচ্ছা, আমরা সেগুলি যদি বাদও দেই, আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি যে পিলখানার হত্যাকাণ্ডের কথা, পিলখানার হত্যাকাণ্ডে এই যে কর্নেল মুজিব যেটা বিভিন্ন সময় আমরা শুনেছি, যে উনি একজনের কথা বললেন, রেজা নূর, যে কিনা র্যাবের রেজা নূর এডিজি। আরেকজন হচ্ছে শামস, লেফটেন্যান্ট কর্নেল শামস, আপনাদের 13 বোধহয় ব্যাটালিয়নের বোধহয় জি। তো ওই ব্যাটালিয়নের সিও ছিল। এখন এই যে সবগুলো জায়গায় স্যার আর্মির নামগুলো আসলো, যেটা হাসান নাসের স্যার বললেন যে আপনারা বিভিন্ন জায়গায় এই ব্যবসায় যতক্ষণ জড়িয়ে যাচ্ছে, মানে পৃথিবীর বিভিন্ন দেশে সেনাবাহিনীকে কেন এই সিভিল থেকে আলাদা রাখা হয়? তারা তো বাংলাদেশেরই মানুষ, মানে পুলিশ বাংলাদেশেরই মানুষ, সেনাবাহিনীরও বাংলাদেশের মানুষ, কেন আলাদা? তারা আলাদা একটাই কারণ, তাদেরকে সেপারেট রাখা হয়, একটা নির্দিষ্ট জায়গায় রাখা হয়, নির্দিষ্ট কাজের বাইরে অন্য কোথাও ব্যবহার করা হয় না। আমাদের রক্ত তো সব এক, পুলিশ পাবলিক ফাংশনে জড়ায় বলেই তারা আস্তে আস্তে করাপ্টেড হয়ে যায়, এটা মানুষের মানে হিউম্যান একটা আপনি সেনাবাহিনী যখন এইভাবে জড়াইতে থাকবে, তারাও করাপশনের সাথে জড়িত হবে। এটা বন্ধ করার জন্য আপনি একজন সেনা কর্মকর্তা হিসেবে মনে করেন কিনা যে, আমরা সম্মানিত চোর বলি বা অন্য কোনো ওয়ার্ডই বলি, যেটাই বলি, আপনি মনে করেন কিনা যে সেনাবাহিনী এইসব কারণে বিভিন্ন ধরনের অনিয়মের সাথে জড়িয়ে যাচ্ছে এবং সেটা বন্ধ হওয়া উচিত? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমি সেনাবাহিনীর যে কোনো ব্যবসায় ঘোর বিরোধী। সেনাবাহিনী হ্যাজ গট নো বিজনেস টু গো ফর আর্নিং মানি। যেমন আমি প্রথম থেকে আসি, সেনাবাহিনীর প্রত্যেকটা ইউনিটে একটা ক্যান্টিনের প্রভিশন আছে। এই ক্যান্টিন ইজ অনলি ফর সোলজার্স নিড, জাস্ট যা প্রয়োজন শুধু সেইটুকু। এই ক্যান্টিন হয়ে গেছে এখন বিভিন্ন রকম জিনিসপত্র, কোনো কোনো ইউনিট এটাকে রেস্টুরেন্ট বানায় ফেলছে। সেনাবাহিনীর প্রত্যেকটা সৈনিক 3 বেলা খাবার সরকার দেয়, তাদের স্ন্যাক্স সরকার দেয়, তাদের বিকালে চা দেয়, এবং রাত্রে খাবার, দ্যাটস ইট। একটা মানুষের জন্য যেটুকু দরকার সব দেয়। সেনাবাহিনীর প্রশিক্ষণের জন্য বাৎসরিক টাকা বরাদ্দ করা হয়। সেনাবাহিনীর প্রশাসনিক যে সমস্ত খরচ আছে, এটা সেনাবাহিনীর যে অর্থ বরাদ্দ হয় এর মধ্যে যথেষ্ট। আমি একটা ব্রিগেড কমান্ডার হিসেবে আমার ব্রিগেডের 5,000 টাকা ছিল, 5,000 টাকা দেওয়ার ক্ষমতা ছিল না প্রাইভেট ফান্ডে, এবং আমি দেখলাম যে আমি ভালোই চলছিল, আমার কিছু দরকার ছিল না। তারপরেও এখন সেনাবাহিনীর এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, আমি আপনাকে এর আগে যে জন্য ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির আমাকে একটু স্টপ করে দিলেন, বাট আমি যে কথাটা বলতে চাইছিলাম যে ইন্দোনেশিয়াতে এই সমস্ত সেনাবাহিনী ইনভলভ ছিল বিজনেসে। সৌহার্দ্য চলে যাওয়ার পরে যখন ইন্দোনেশিয়াতে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসলো এবং সারা বিশ্ব থেকে, তখন তাদের অর্থনৈতিক সংকটের কারণে তাদেরকে বলা হলো যে তাদের এই অর্থনৈতিক সংকট দূরকরণের জন্য অর্থ দেওয়া হবে, উইথ ওয়ান কন্ডিশন। একটা কমিশন করে সেনাবাহিনীর তত্ত্বাবধানে যত ব্যবসা প্রতিষ্ঠান আছে সবগুলির অডিট করে একটা কমিশনের কাছে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান হ্যান্ড ওভার করে দিতে হবে, এবং সরকার সিদ্ধান্ত নিবে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলি কেমন কে চালাবে। ওই শর্তে সেনাবাহিনী ব্যবসা থেকে বেরিয়ে আসলো। একটা সেনাবাহিনীকে যদি তার পেশাগত কাজে ইনভলভ থাকতে হয়, তাকে একমাত্র পেশাগত কাজ, আর কোনো কাজে ইনভলভ করা তার জন্য অনুচিত।
এর পাশাপাশি আরো একটা কথা বলি আমি, ইদানিং প্রায়ই সরকারের যে কোনো জায়গায় প্রয়োজন হলে রাস্তা বানাও, রাস্তা ঝাড়ু দাও, ট্রাফিক করো, এগুলি সব কাজ সেনাবাহিনী। সেনাবাহিনী ইজ নট ফর দিস জব। এগুলির প্রত্যেকটার জন্য মানুষ তাদেরকে নিয়োগ করা আছে, নিয়োজিত করা আছে, তাদেরকে ব্যবহার করা হচ্ছে। যখনই সেনাবাহিনী এই কাজগুলি করে তখন কিন্তু তাদের আর কোনো কাজ থাকে না, তারা তাদের করাপশন চালাতে থাকে। আর সেনাবাহিনীর যখন যে কাজ, অরিজিনাল কাজ, সেই কাজটা কে করে দিবে? তার সেই কি ওই মিউনিসিপ্যাল ক্লিনাররা কি ওই কাজটা করতে পারবে? পুলিশ কি, পুলিশের ট্রাফিক কি কাজটা করতে পারবে? দে ক্যানট ডু ইট। এই ব্যাপারটাই সেনাবাহিনীর উচ্চ পদস্থ সবচেয়ে সর্বোচ্চ অফিস ডাজ নট আন্ডারস্ট্যান্ড। দ্যাটস ওয়াই উই আর হ্যাভিং দিস ট্রাবল। এবং এইটা এখন প্রত্যেকটা অফিসারের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। আপনি দেখেন আমার ব্যাটালিয়নের ওয়াইসি কে আমি কখনো ক্যান্টিনের প্রফিটের উপরে আমি তাকে জাজমেন্ট করতাম না, আমি তাকে জাজমেন্ট করতাম সেই ট্রেনিং প্ল্যান কেমন, কত কত ভালোভাবে করেছে সেটা দেখার জন্য। তো এটা যদি এই প্রফেশনাল যদি ফেরত না আসে, দিস আর্মি উইল হ্যাভ দিস করাপশন উইল কন্টিনিউ এন্ড উইল বি লুজিং। আমি যে কথাটা বলি, আমাদেরকে অপরচুনিটি বন্ধ করে দিতে হবে। যদি অপরচুনিটি বন্ধ না করি, করাপশন হবেই। তো অপরচুনিটি বন্ধ করার একটাই উপায়, সেটা হচ্ছে কনসেন্ট্রেট অন ইউর প্রাইমারি জব, নো আদার জব। এবং স্যার অপরচুনিটি বন্ধ করার পক্ষে যারা যারা আপনাদের মতো খুবই স্বচ্ছ অফিসার আছেন, যারা আসলে সেনাবাহিনীর মানে ভালো চান, সেনাবাহিনী মাথা উঁচু করে থাকুক এরকম চান, আপনাদের অফিসারদের তো দিন দিন আপনি নিজেও তো এখন অবহেলিত অবস্থাতেই আছেন, আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বিভিন্ন সময় কিছুটা কর্নার করে রাখা হয়। আমাদেরকে সহ্য করতে পারবে না, আমাদেরকে সহ্য করতে পারবে না। হাসান নাসির স্যার পিএনজি হয়ে আছেন, আমি জানি না আপনি পিএনজি হয়েছেন কিনা। এই যে হাফ পিএনজি, এই যে আপনারা এগুলো করার কথা বলার কারণে আপনারা কর্নার, তার মানে যারা এই করাপশন করবে তারাই এখন সেনাবাহিনীর মূল নেতৃত্বে। এখন আমরা তো তাহলে তাদেরকে করাপ্টেড বলবোই, সেই ক্ষেত্রে সেনাবাহিনী। আমি আপনাকে একটা কথা বলি, আপনাকে একটা ছোট কথা বলি। বিএমটিএফ এর যে এখন কমান্ড্যান্ট আছে, আই মেট হিম বছর খানেক আগে, এবং তার কথা হলো, স্যার এইখানে যা হচ্ছে, দিস ইজ নট মাই জব অ্যাকচুয়ালি। আমি জানি না স্যার এই প্রতিষ্ঠানটা কেন এইভাবে রাখা হয়েছে। ঠিক আছে, এখন আপনার কথার প্রেক্ষিতে আমি প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আমরা চোর বলার ক্ষেত্রে আমাদের কর্নেল হাসিনুর স্যারের কাছ থেকে আমরা একটা সুন্দর শব্দ পেয়েছি, সম্মানিত চোর। সেই ক্ষেত্রে দুর্নীতিবাজ বলার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? একটা বিশেষণ যুক্ত করে। আপনি দুর্নীতি বলেন, দুর্নীতি বলেন, আমি আপনাকে বলি সেটা হচ্ছে আপনাকে প্রুফ করে বলতে হবে দুর্নীতি। ইউ ক্যানট জাস্ট টেল মি যে আপনি অফিসার, সব অফিসার চোর। আমি অফিসারই কথা আমি বলেন, এখানে হাসান নাসের বলেন, হাসিনুর স্যার বলেন, যারাই আছেন এখানে। আচ্ছা, আরেকটা কথা বলি, শুনেন, আমি আপনাকে একটা কথা বলি, সেটা হলো, আমি জানি স্যার এগ্রি করবে, হাসিনও এগ্রি করবে। আমরা আমাদের গ্যারিসনে, আমরা যখন ইয়াং ছিলাম, লেফটেন্যান্ট ক্যাপ্টেন, যদি শুনতাম যে কেউ মিসঅ্যাপ্রোপ্রিয়েশন বা চুরি বা ঘুষের কারণে তার বিরুদ্ধে শৃঙ্খলাজনিত ব্যবস্থা নেওয়া হয়েছে, ওই অফিসারটা থাকতো সেগ্রিগেটেড, সে একটা আইসোলেটেড মানুষ, কেউ তার সাথে কথা বলতো না, আমরা সামাজিক ভাবে তাকে বয়কট করতাম। দ্যাট ওয়াজ দি স্পিরিট অফ দি আর্মি এট দ্যাট টাইম। জি স্যার, আমি আশা করি হাসিন এবং স্যার দুজনে এগ্রি করবেন। আমি দেখেছি, আমি নিজে চোখে দেখেছি যশোর 84, 83, 82, 83, 84-তে যে অফিসারদের এরকম ডিসিপ্লিন কেস অথবা সাজা হয়ে ফেরত আসছে, তারা এটা গ্যারিসনে একটা খবর, এবং মানুষ একজন বা দুজন, 100-150 অফিসারের মধ্যে যখন সে একটা আলাদা মানুষ, তার সাথে কেউ কথা বলে, সামাজিক ভাবে বয়কট করা হয়। কিন্তু আজকে আপনি জান, আপনি এই পরিস্থিতি দেখবেন। জিয়া যেটা বলছে, জিয়া যেটা বলছে এটা সঠিক, বাট এটা তো এখন কেউ শুনতে বা বিশ্বাস করতে রাজি না। বর্তমান প্রেক্ষিতে সিচুয়েশনটা ঠিক রিভার্স হয়ে গেছে। এখন যারা ভালো মানুষ তারা চুপচাপ ঘরের কোনায় থাকে, তারা একেবারে চুপ হয়ে গেছে, কোনো কথা বলার সুযোগ পায় না। যারা যে যত বেশি দুর্নীতিবাদ, যত বেশি অপকর্ম করছে, তার তত বুক ফুলিয়ে সে হাঁটে এবং তত বেশি সাহস এবং ইয়েটা দেখায়, মানে ক্ষমতা সে প্রদর্শন করে, এবং তাকে সেনাবাহিনীতে সবাই উচ্চ পদে অধিষ্ঠিত হইতে দেখে। এই কালচারটা শুরু হয়েছে কিন্তু ওইখান থেকে। আমি মনে করি ওই যখন 96 পরে জেনারেল মুস্তাফিজকে যখন বাড়ি থেকে নিয়ে এসে সেনাপ্রধান বানানো হয়, উনি বিএমটিএফ কে তখন সেনাবাহিনী দিয়ে অ্যাকোয়ার করান, এবং তখনই কিন্তু দাবি অনেকেই ছিল, অনেকে, তার মধ্যে আমি একজন স্ট্রং দাবিদার ছিলাম যে সেনাবাহিনী যেন কোনো বিজনেসে ইনভলভ না হয়। এবং আলটিমেটলি এই 24 অগস্ট থেকে যখনই আমি প্রথম 21 অগস্ট রাওয়াতে যখন ডিপ্লয়েড অফিসারদের সাথে আমি বসছি, তাদের গল্প কথা শোনার পরে ওইখানেই কিন্তু আমি বলেছিলাম যে সশস্ত্র বাহিনীর পূর্ণাঙ্গ রিফর্ম প্রয়োজন। আমি ব্যক্তিগতভাবে ফিল করেছিলাম, বাট এই 16 বছরের যে অফিসারদের প্রতি যে অন্যায় অবিচারটা হয়েছে, সেটার ব্যাপকতা দেখে কিন্তু ওইখানে আমি বলেছিলাম। ওইখানে যদি আপনার ভিডিও রেকর্ড দেখেন, ওইখানে আমি আমার শেষ কথার বক্তব্যের শেষ ছিল যে এইটা যদি আমরা ভবিষ্যতে বন্ধ করতে চাই, তাহলে সশস্ত্র বাহিনীর ব্যাপক রিফর্ম প্রয়োজন। তারপরের থেকে
রাওয়া আমাদের প্রোগ্রাম করা বন্ধ করে দিল, তখন আমরা প্রেস ক্লাবে যাওয়া শুরু করলাম। প্রেস ক্লাবেও কিন্তু আমরা জাতীয় নিরাপত্তা এবং সশস্ত্র বাহিনীর ভবিষ্যৎ সংগঠন নিয়ে আমরা আলাপ করেছি, ওখানে আমরা একই দাবি করছি। এই যে আজকে যে কর্নেল হাসিম যেটা বললো বা জিয়া যেটা বলতেছে, এই যে সমস্ত ব্যবসার মধ্যে ইনভলভ, আমরা কিন্তু একই কথা, ওই ইন্দোনেশিয়ার এক্সাম্পল দরকার কেন? আমি রিয়েলাইজ করবো আমার সমস্যা কি। আমি রিয়েলাইজ করছি যে সব ব্যবসা প্রতিষ্ঠানটাকে ক্লোজ করতে হবে। মানে 5-6 হাজার রিটায়ার্ড অফিসার আছে, কোয়ালিফাইড অনেক লোক আছে অবসরপ্রাপ্ত বা যোগ্য, যারা চাকরি পায় না, তারা এই সমস্ত এন্টারপ্রাইজে চাকরি করবে। ওয়াই আর সার্ভিং অফিসার? দ্যাট টু বিভিন্ন এই যে যেটা বললেন মেডিকেল কলেজে, সিটি কর্পোরেশনে, রাজুকে, বিভিন্ন জায়গায় যারা যাচ্ছে। একটা খারাপ উদাহরণ দেই, আমি ডিকটিসাস ধরতেছি যে আমার কথাটা সত্যি না। এয়ারপোর্টে যে আগুনের ঘটনাটা ঘটলো, ধরা হলো যে রয়ের লোক ডিজিএফআই এজেন্সির মাধ্যমে বা কোনো ইন্টেলিজেন্স এজেন্সির মাধ্যমে ওখানে আগুন ধরাইছে। ওটা তো ওখানে একজন মিলিটারি ইনভলভ। আগুন নিভাইতে আসছে ফায়ার ব্রিগেড, তারা বলছে যে আমাদেরকে ভিতরে ঢুকতে দেয় না। স্পটে যারা, তারা মিডিয়াতে বলছে, সোশ্যাল নেটওয়ার্কে যেটা আসছে, ফেসবুকে আসছে, যে আমাদেরকে ভিতরে যেতে দেওয়া হয় নাই, অনুমতি নাই। তার মানে আগুনটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাক সেই পর্যন্ত তারা আটকাইছে। কিন্তু ওখানে কারা ছিল পাহারায়? একটা হিউজ নাম্বার অফ এয়ারফোর্স পিপল। এখন আগুন নিভাইতে আসছিল কিন্তু ওইখানে ফায়ার ব্রিগেডও আর্মি। এখন যখন কমিটি গঠন করা হলো, তখন কমিটির কাছে কিন্তু সব বক্তব্য পাল্টায় গেল। এবং এই পাল্টানোটা সম্ভব হলো যে না, আমরা তো সময় মতো ঢুকছি, তার আগেই শর্ট সার্কিটে সব পুড়ে গেছে। এই যে একটা মানে নেক্সাস, এই যে সবাই মিলে একটা মানে কনক্লুশন ড্র করতে বাধ্য করলো যে শর্ট সার্কিটে এয়ারপোর্টের আগুনটা ধরছে। এটা সম্ভব হয়েছে। এয়ারপোর্টে 400 থেকে 600 এয়ারফোর্সের পিপল আছে, অফিসার এবং অল র্যাঙ্কস, বিভিন্ন পদে। ফায়ার ব্রিগেডে মিলিটারি অফিসার আছে, ইন্টেলিজেন্স এজেন্সি মিলিটারি অফিসার আছে। এবং এর মধ্যে কেউ যদি অপকর্মে ইনভলভ থাকে, তার অপকর্মটাকে ঢাকার জন্য অন্য অন্য এজেন্সিগুলো তাকে কভার আপ করতেছে। এবং এটাই হয়েছে। ফায়ার ব্রিগেডের স্পটে যারা বক্তব্য, তারা বলছে যে আমরা এসব ভিতরে ঢুকতে গেছি, আমাদের ঢুকতে দেয় না, বলে বাইরের থেকে পানি মারতে হবে। একটা শেডের বাইরে পুরো কভার্ড, একটা প্রোটেক্টেড শেড, আমি বাইরের থেকে পানি মেরে কিভাবে এটা নিয়ে পাবো? এই জিনিসটা বুঝতে হবে। কিন্তু স্টেটমেন্ট যেটা দেখবেন আপনি, ইনকোয়ারি হয়েছে, ওটার মধ্যে যথাসময়ে ফায়ার ব্রিগেড এসে আগুন নিবানোর চেষ্টা করছে, বা এসে দেখে সব পুড়ে গেছে। এটা সম্ভব হয়েছে। কিন্তু 3 বাহিনী যদি আলাদা থাকতো, ফায়ার ব্রিগেডে যদি এক্সক্লুসিভলি ফায়ার ব্রিগেডের লোক থাকতো, তাহলে কিন্তু এই ইনস্ট্যান্টলি পরদিন কিন্তু স্টেটমেন্ট চেঞ্জ করা সম্ভব ছিল না। বা ইনকোয়ারিতে এইভাবে একটা, এই প্রত্যেকটা ক্ষেত্রে তাই হচ্ছে। এখন আপনি দুর্নীতি দমনে যাবেন, ওখানে একজন ব্রিগেডিয়ার সাহেব বসা আছে, সে তখন ওইখানে প্যাচ আপ করে দিবে, ফাইল তারা দিয়ে দিবে যে আপনার বিরুদ্ধে অভিযোগ আসছে, অমুক অমুক কমপ্লেন করছে। ওদের ধরেন, ওদের পিটান, ওদের হয় টাকা পয়সা দিয়ে চুপ করান, নাহলে ওদের সন্ত্রাসী দিয়ে দেশ ত্যাগ করান। দিস ইজ হোয়াট ইজ গোয়িং অন। আমি মনে করি যে যেটা ইয়ে বলছে, যেটা আমাদের ইন্দোনেশিয়ার থেকে দরকার নেই। আই থিঙ্ক উই হ্যাভ সাফার্ড এনাফ। বাংলাদেশের মানুষ অনেক সাফার করছে, আর সাফার করার কোনো সুযোগ নেই। এরপর আর দেশ থাকবে না যদি আমরা নিজেদেরকে নিজেরা সংশোধন না করি। তো সুতরাং সমস্ত রকম, আমি আর্মিতে যত খুশি গলফ খেলবো, কিন্তু আমার গলফ ক্লাবে, গলফ কোর্সের মধ্যে কোনো ডিপ্লোমেট আসবে না। সে স্পনেজ অ্যাক্টিভিটি করতেছে, সে আমার অফিসারদেরকে ফান্ড করতেছে। আমার গলফ কোর্সের স্পন্সর বিজনেসম্যান করবে কেন? যখনই একটা বিজনেসম্যানের 1000 কোটি টাকার ট্যাক্স ফাঁকি ধরা হয়, কাস্টমস ধরবে, পরদিন সে একটা আর্মি গলফ ক্লাবে এসে একটা বিরাট একটা টুর্নামেন্ট অর্গানাইজ করে দিবে, এবং তার এনবিআর তার কাছে আসবে না। এগুলো কিন্তু আমরা চাকরি থেকে দেখে আসতেছি। এবং এইটাই কিন্তু আস্তে 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 সেনাবাহিনীকে ব্যাপক একটা, সশস্ত্র বাহিনীকে ব্যাপক একটা দুর্নীতি। এবং কিভাবে আমরা বলতেছি যে আজকে একটা দেশের ইন্টেলিজেন্স বাহিনীর 5 জন প্রধান জেনারেল চলে গেছে শত্রু দেশে। এর থেকে লজ্জাস্কর জিনিস আর কি আছে? প্রধানমন্ত্রী চলে গেছে, অল লজ্জার বিষয় না স্যার, লজ্জাটা না, মানে এটা আমার জন্য বিশাল বিশাল হুমকি স্যার, এটা বিরাট হুমকি স্যার, এটা খালি লজ্জার বিষয় না। হুমকি তো আমি বলতেছি যে এটা কেন গেল, কারণ হচ্ছে যে এই সমস্ত সবাই দেখবেন গলফ ক্লাবের মেম্বারেরা, এবং ওইখান থেকে তার প্রথম লিঙ্কটা, স্পাইনেসটা ওখান থেকে শুরু হয়, করাপশনটা ওখান থেকে শুরু হয়। এই জিনিসগুলো আমাদেরকে রিয়েলাইজ করতে হবে যে কোত্থেকে এগুলো ঢুকতেছে, তারা এগুলো করতেছে। এবং আমাদের এটা, আমি আমার যেখানে যেখানে আছে, এই যে যেটা বললো কমিশন দিয়ে, কমিশন গঠন, এটা আমরা কিন্তু প্রথম থেকে দাবি করে আসতেছি। প্রেস ক্লাবে একাধিক আমরা প্রেস কনফারেন্স করেছি, যেটার মধ্যে দাবি ছিল সশস্ত্র বাহিনীর ব্যাপক সংস্কার করতে হবে। এই সংস্কারের দন্ত সব তো এখনো পর্যন্ত আমরা করতে পারিনি। আমরা দেখলাম যে ওই আইসিটির যারা মানবতার বিরুদ্ধে অপরাধী যারা, তাদেরকে এসি বাসি করে নিয়ে আসা হচ্ছে, এবং তাদেরকে ভিআইপি কমপ্লেক্সের মধ্যে রাখা হচ্ছে। দ্যাটস এ ভিআইপি কমপ্লেক্স, যে বিল্ডিং এ তাদেরকে রাখা হয়েছে। এটা তো বাকি চিফ জাস্টিস বা অন্যদের জন্য প্রযোজ্য না। বাংলাদেশে তো এমপি, মিনিস্টার, আরো অনেক হাই অফিসিয়ালসরা এখন জেলে আছে। খালেদা জিয়ার মতো ব্যক্তি জেলে ছিল, সরাসরি জেলে, অনেকে সাব জেল হয়েছে, ঠিক আছে, বাট নট ফর মেজর অর লেফটেন্যান্ট কর্নেল অর ব্রিগেডিয়ার অর সামবডি এলস। আমাদের বুঝতে হবে না, খালেদা জিয়া স্যার, খালেদা জিয়ার যে সাব জেলের বিষয়ে, মানে ওইটা তো এই ওনাদের এই ক্যাটাগরির ওয়াইফাই ইলেকট্রিক ডিভাইস 111 এর সময় ইট ওয়াজ গুড, বাট পরবর্তীতে যেটা রাখা হয়েছে সেটা মানে এখন তাকে কষ্টের মধ্যে রাখা হয়েছে। সেটাও জেলে ছিল, ছিল চাকরিতে, তখন তাদের ফেস কথা কোথায় ছিল? এত বড় বড় কথা কোথায় ছিল?
আমাদের আর কোনো অপশন নাই। আমরা যদি দেশকে বাঁচাইতে চাই, সশস্ত্র বাহিনীকে অবশ্যই সংস্কারের আওতায় আনতে হবে, সমস্ত রকম সিভিল এমপ্লয়মেন্ট থেকে তাদেরকে ক্যান্টনমেন্টে ফেরত আনতে হবে। তাহলে কিন্তু সশস্ত্র বাহিনী দুর্নীতির থেকে টোটালি ডিটাচ করে ফেলতে হবে ওদের, মানে এবং ওই বাকি আবার এটাও খেয়াল রাখতে হবে, ডিওএইচএস সশস্ত্র বাহিনীর জন্য, এখন পিওএইচএস আছে, আনসার বাহিনীরও হাউজিং সোসাইটি আছে, বা অন্য সবাই এটারে বানাই ফেলছে। মানে সশস্ত্র বাহিনী যে ড্রেস পরে পুলিশও পরে, আনসারও পরে, ওই সিকিউরিটি গার্ডরাও একই ড্রেস পরে। আমাকে সশস্ত্র বাহিনীকে টোটালি একটা এক্সক্লুসিভ ফোর্স হিসেবে স্পেশাল প্রিভিলেজ দিয়ে ক্যান্টনমেন্টের মধ্যে আটকান, সব প্রবলেম সলভ হয়ে যাবে, তাদের কোনো বাইরে থাকার প্রয়োজন নাই। এই ধরনের বিডিআর এর ঘটনা নাইলে কিন্তু আবার ভবিষ্যতে করবে, এটা কোন গ্যারিসনে, কোন ইয়েতে, থানায়, কোন পোস্টে, নোবডি নোস। না স্যার, আপনি বিডিআর এর সমস্যাটা কি সমাধান করে গিয়েছে? বিডিআর এর পোশাক পরিবর্তন করা হলো, আর পোশাক তো সেনাবাহিনীর পোশাক পরিবর্তন করতে হবে, ওই অফিসারদের পোশাক পরিবর্তন করতে হবে, বিডিআর এর পোশাক পরিবর্তন। আমি আপনাকে একটা কথা বলেছি, ইজ দেয়ার এ রিকমেন্ডেশন দ্যাট বিডিআর মাস্ট গেট ব্যাক ইটস র‍্যাঙ্ক अगेन, মানে নেম अगेन? হ্যাঁ অবশ্যই 100%। কোনো ইয়ে না, বিডিআর নামটা ফেরত আনতে হবে, পোশাক ফেরত আনতে হবে, কেননা তাদের অপকর্মকে ঢাকার জন্য পোশাক এবং নাম পাল্টানো হয়েছে, এবং সেটার দাবিদারকে, সেটাও আমি কমিশনে স্পেসিফিক্যালি বলছি। সেই দায় যদি স্যার বিডিআর যদি সেই দায়ে নাম পরিবর্তন হয়, তাহলে আর্মিরও নাম পরিবর্তন করতে হবে, কারণ বিডিআর এর সব সদস্য তো জড়িত ছিল না, আর্মির সব সদস্য জড়িত। স্যার একটু আমি বলি, ইলিয়াস ভাই, আপনার কাছে যাবার আগে আমার একটু আপনার ওই সূচনাটা দিয়ে দিতে দেই। সেটা হচ্ছে যে আমরা আলোচনার শেষের দিকে চলে এসেছি, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে এসেছি, মূল ঘটনা তো বিডিআর হত্যাকাণ্ড। সেই হত্যাকাণ্ডে স্যার দুইটা পক্ষ, একটা সেনাবাহিনীর পক্ষ জড়িত ছিল, বিডিআর এর পক্ষ একটা জড়িত ছিল। কিন্তু বিডিআর এর পক্ষটা যে জড়িত ছিল, আপনি নিজে জেলে ছিলেন, আপনি দীর্ঘ সময় বিডিআর এর সদস্যদের সাথে কথা বলেছেন, তাদের সবকিছু আপনারা শুনেছেন, যে তাদেরকে বলা হয়েছিল সেই দিন দরবার হলে ডিজি কে জিম্মি করা হবে, সবার পকেটে চাকু রাখতে বলা হয়েছিল, যদি সেনাবাহিনীর অফিসাররা যদি তাদের সাথে জোরাজোরি করতে চাকু দিয়ে তাদেরকে ভয় দেখানো হবে, সর্বোচ্চ এতটুকু আর্মস আসবে। আর্মস যে পরবর্তীতে যে এই যে ক্যাপ্টেন রিয়াজ, উনি তো ক্যাপ্টেন ছিল তো তখন, যে কিনা ওই যে মেজর রিয়াজ, যিনি কিনা ওই আপনার অস্ত্রাগারের ইয়েতে গেল, কোয়ার্টার গার্ডের ডিউটি অফিসার, তাকে চেঞ্জ করা হয়েছে, হি ওয়াজ নট দি, জি মানে সাডেনলি তাকে ই করা হলো, খুবই পরিকল্পিতভাবে তাকে দেওয়া হয়েছে। তারপরে এই ব্যক্তিকে বলা হয়েছে যে তোমরা অস্ত্র নিয়ে যাও, কিন্তু বিডিআর এর তো এতদিন ধরে যে বৈঠকগুলো চলছিল, সেখানে বিডিআর জানে না যে এখানে অস্ত্র নিয়ে আসা হবে, এইভাবে অফিসার কিলিং করা হবে। সো তাদেরকে স্যার এই এতদিন ধরে জেলে রাখলেন, তাদেরকে তো এখন ছাড়া উচিত। তাদেরকে ছাড়া, যে কজন এখন পর্যন্ত জেলখানে আছে তাদেরকে ছাড়া, এবং সেনাবাহিনীর যারা, আমি বিডিআর এর সবাইকে ছাড়তে হবে আমি সেটা বলছি না, আমি মনে করি বিডিআর এর যারা এখন আছেন ভেতরে তারা কেউই দোষী না। যারা দোষী তাদেরকে হাসিনা হয় মেরে ফেলেছে, অথবা ভারতে পাঠিয়ে দিয়েছে, বিভিন্ন জায়গায় মানে সুন্দরভাবে তাদেরকে বাঁচার সুযোগ করে দিয়েছে। সো তাদেরকে ছাড়তে হবে। সেনাবাহিনীর যে অফিসাররা এর সাথে এই কমিশনের রিপোর্টে যাদের নাম এসেছে, অতি সত্ত্বর তাদেরকে গ্রেপ্তার করা হোক, এটা স্যার আপনি চান কিনা কর্নেল হাসিনার? বিসমিল্লাহির রহিম ভাই, কোনো ছাড় নাই এই ব্যাপারে। যে কটা সেনা অফিসার জড়িত ছিল, যে মামুন খালেদ থেকে শুরু করে ডিজি ভাই, সব কটাকে দ্রুত, মানে এদেরকে দ্রুত অ্যারেস্ট করতে হবে। এদের কিন্তু ওইভাবে রাখা যাবে না, গাড়ি পাঠিয়ে আনেন, আবার সমন দেন, নো, এত কষ্ট করে রাখার বিচার করা যাবে না। স্টেডিয়ামের মধ্যে ঢুকাইতে হবে সব কটাকে, স্টেডিয়ামের মধ্যে রেখে একসাথে বিচার শুরু করতে হবে। বিচার 15 দিনের মধ্যে শেষ করে সম্ভব। অন্যায় ভাবে আপনি লোকজনকে মুখ বন্ধ করে ফেলবেন, রাখবেন না। আপনি জানেন এই অফিসাররা জড়িত, এতদিন কেউ কোনো কথা বলে নাই, আমরা তো বলতাম এরা জড়িত, এরা জড়িত। আপনি দেখেন, আমি ওই জেলখানায় ছিলাম, সেলিম যার কথা নাম বললাম, কাম 1 by 1 ছেলেটা বলছে, ও আমার দেখাইছে, ও নিজেও গুলি খেয়েছে, রিকোয়েস্ট করা গুলি হাতে, আমার ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্ট আমার দেখাইছে। আমি কারো ইয়া চাই না, বাট কথা হলো জিনিসটা বুঝতে হবে। এই যে আমাদের তাপস জড়িত, আমাদের জেনারেল সাহেব জানতেন না, আমাদের জেনারেল মইনু জানতেন না, তারপর কেন আমাদের অফিসার অন্যায় করা হইলো? এর জন্য দায়ী মবিন, এরা কেউ, এরা এতটা অনৈতিক অফিসার, এরা এদের জিব্বে এত বড় হয়ে গেছে যে বিবেক হার মানছে। আর এই সব কিছু দোষ চাপাই দিলাম বিডিআর উপরে, সৈনিকদের উপরে, নো, এটা তুই অফিসারদের নিতে হবে। এখন কথা হলো, যেটা হয়েছে আর করতে দেওয়া যাবে না। আমরা এখনো ডিজিএফআই সংস্কার করি নাই। ডিজিএফআই পলিটিক্যাল গভর্নমেন্টের অধীনে থাকবে না, এনএসআই থাকবে না। এই স্বজনপ্রীতি ডিজিএফআই এর সশস্ত্র বাহিনীর হয় সেনাপ্রধানের অধীনে অথবা চিফ অফ জয়েন্ট স্টাফ যেটি বানান তার অধীনে থাকবে। এইটাকে ব্যবহার করে পুরো দেশটাকে জিম্মি করা হয়, এটা করতে দেওয়া যাবে না। তার আসল কাজ করতে পারে নাই, এই যে ডিজিএফআই ব্যর্থতা, তার পানিশমেন্ট এমনি হওয়ার কথা। কোনো দল কোনো কিছু করতে পারে নাই, সে করতে দেয় নাই বা কোনো জানে না, সে কোনো কাজ জানে না, কোনো তত্ত্ব সকল অপকরণ হয়ে যাওয়ার পর সে আসে, তুই রেখে লাভ কি? এর জন্য নতুন তাকে চার্টার অফ রিলিজ করতে হবে, জনগণ যেন তাকে দেখে ভয় না পায়। আমি যেন মুসাদ সামনে একটু চিন্তা করি, মুসাদ আচ্ছা আমাদের ডিজিএফআই নিয়ে যেন অন্য দেশের লোকরা এমনটা চিন্তা করে, আমরা যদি মানে আমাদের ডিজিএফআই দিকে আমরা ভয় পাই, আতঙ্কে থাকি। অতক্ষণ আতঙ্কে থাকার কথা কার?
সেম টু এনআইসি, এত গোয়েন্দা রাখেন। আমি জানি না, ওই আমি দুঃখ লাগে, এত রিসোর্স আমাদের বাঙালি, কিন্তু আমরা এদেরকে অন্য কাজে ব্যবহার করি। আমাদের আসলে মূল সমস্যা হলো রাজনীতিবিদ। আমরা ভালো রাজনীতিবিদ চাই। এতে যদি জামাত আসে, জামাত আসবে, ওই চোখে চোখ রেখে যে কথা বলতে পারবে ভারতের সাথে, সেই আসবে, অন্য কোনো লোক না। অন্য কোনো বাটপার চাই না আমরা। 54 বছর দেখছি আমরা, আমরা দেশের জন্য জীবন দিতে প্রস্তুত। মূলত ভারত আমাদের শত্রু, তার জন্য। কিন্তু আমাদের রাজনীতিবিদরা ভারত প্রেমে আসক্ত। এই রাজনীতি আমার দরকার নাই। এই শহীদ জিয়া সময়টুক ছাড়া বাকি সবটাই ছিল গড়বড়ে। মইনুল আহমেদ, সমস্যা হয়েছে স্যার, ধরেন ওই যে বললাম যে যখন ব্যক্তি স্বার্থ চলে আসবে, তখন আমি ভারতের হয়ে কাজ করব। এই যে কর্নেল মুজিব, আমি যতটুকু জানি, আপনারা আমাকে কারেকশন করেন ভুল করলে, কর্নেল মুজিব এই পুরো ঘটনাটা জানতো। কর্নেল মুজিব এটা জানতো যে জেনারেল শাকিলকে মেরে ফেলা হবে, কিন্তু তাকে যে মেরে ফেলা হবে সেটা সে জানতো না। আর্মিরা তো তাদের উইটনেস রাখবে না, মুজিবকেও মারা হয়েছে। সো এই যে আর্মিরা ব্যক্তি যেই স্বার্থের জন্য তারা এই দেশের যে বড় ক্ষতি করছে, এবং তাদের ভেতরে যদি লোভ এবং নারী হানি ট্র্যাপ, মানি ট্র্যাপ এইসবে যদি তারা পড়ে, সেক্ষেত্রে আমার এই দেশ ই করবে না। ব্রিগেডিয়ার জেনারেল এটিএম জিয়াউল হাসান স্যার যে কথাটা বলেছেন স্যার, যে আমরা সেনাবাহিনীর সবার বিরুদ্ধে কখনোই কথা বলবো না, অবশ্যই আমরা কখনো বলি না। প্রতিটা প্রোগ্রামের ভেতরে আমরা কোনো না কোনো জায়গায় বলে থাকি যে এই সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক। এই সেনাবাহিনী যদি দুর্বল হয়ে যায় তাহলে এই দেশ টেকবে না। এই সেনাবাহিনীকে ঠিক হইতে হবে, আমরা সেটাই চাই স্যার। আপনার সাথে আজকে যদি তর্ক করতে চাইতাম, অনেক তর্ক করা যাইতো। সবচেয়ে বড় তর্ক যেটা করা যায় স্যার, যে আপনি সেনাবাহিনী, আপনার সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে আপনার সেনাবাহিনীকে গুম করা হয়েছে, সেই সেনাবাহিনীর অনেককে তো পাওয়াও যায় নাই। সেনাবাহিনীর অনেকে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। যেই তাপস এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, সেই তাপসের উপরে গ্রেনেড হামলার আরেক নাটক সাজিয়ে সেনাবাহিনীর 5 জন কমান্ডোকে আপনারা বাংলাদেশ থেকে বের করে দিয়েছেন। আজ পর্যন্ত এগুলি কিন্তু সব তদন্তে আসছে, কমিশন বের করেছে, এবং এটা যে রেকমেন্ডেশন করেছে, আমি মনে করি এটা একটা খুবই ভালো কাজ হয়েছে। এবং আমি কখনোই ওই 5 জন অফিসার, আমি তাদেরকে খুব কাছে থেকে দেখছি, আমি তাদের সাথে আমার পার্সোনাল বিফোর দে আর ইনভলভ, এই 5টা অফিসারই ছিল ইন্টারোগেশন টিমে, এবং তারা মানে খুব দ্রুত তথ্য বের করতে পারতো, এবং বের করে এই যে তাদের যে এই যে কর্মস্পৃহা এবং তাদের যে তৎপরতা, এটাই তাদের জন্য কাল হয়ে গেছে, এবং এটাই তাদেরকে আলটিমেটলি টার্গেটে পরিণত করছে। অথচ এই অফিসার গুলি কিন্তু দিন রাত পরিশ্রম করে কিন্তু তারা সত্যিকার তথ্য বের করে ফেলছিল, এবং তারা বের করে ফেলেছিল যে কোন কোন পলিটিশিয়ানসরা এর মধ্যে ইনভলভ ছিল। এবং আমি মনে করি যে এখন প্রথম ইমিডিয়েটলি যে কাজটা করা উচিত, এটা এখন দেশবাসীর কাছে পরিষ্কার এবং সমস্ত সশস্ত্র বাহিনীর সমস্ত সদস্যের কাছে পরিষ্কার, আওয়ামী লীগ নামে যে রাজনৈতিক দল, এটা হলো সশস্ত্র বাহিনীর শত্রু। একটা রাজনৈতিক দল যদি একটা দেশের সার্বভৌমত্বের প্রতীকের প্রতি শত্রুতা থাকে, সেই দল কখনো রাজনীতি করার অধিকার রাখে না। এটাই হওয়া উচিত আমাদের প্রথম দাবি। আমি মনে করি সমস্ত 3 জন যে কর্মরত বাহিনী প্রধান আছে, তারা তাদের বিবেকের কাছে প্রশ্ন করুক যে আওয়ামী লীগ যদি এই কাজ করে থাকে, তাহলে তাদের সম্মিলিত দাবি সরকার প্রধানের কাছে যাওয়া উচিত যে ইমিডিয়েটলি অর্ডিন্যান্স জারি করে এটা বন্ধ করেন এই দলকে। আর আমি মনে করি অবসরপ্রাপ্ত যারা আছে, আমরা সবাই একত্রিত ভাবে আদালতের দ্বারস্থ হয় এবং তাকে আইনগত ভাবে সারা জীবনের জন্য, নাজিরা যদি সারা পৃথিবীতে নিষিদ্ধ হয়ে থাকে, আওয়ামী লীগ যে কাজ করেছে কোনো অংশে নাজিরের থেকে কম না। এবং তারা যে কাজটা করেছে, এইভাবে মানুষ হত্যা করে সাধারণ অফিসারদেরকে বিভিন্ন রকম ঘুষ দিছে, এই গাড়ির ইনস্টলমেন্টে দেওয়া, প্লট দেওয়া। ভাই, প্লট আমার দরকার নাই। এই প্লট ছাড়া এই 2 বাহিনীকে যদি আমরা যদি প্লটের লালো চাই, বাহিনীদের ডিস্ট্রাকশন চাই, তাহলে আমরা উই ডোন্ট ডিজার্ভ টু বি পার্ট অফ দি মিলিটারি ফোর্স। জি স্যার, আপনার শেষ এবং আমি মনে করি এটা একটা ইমিডিয়েট দাবি দেওয়া উচিত যে কমিশনের রিপোর্ট বের হয়েছে, এইটার বাকিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়ে তারা আইনের সাথে যুদ্ধ করুক, করে যদি তারা নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে পারে ভালো। কিন্তু আমি জানি যে কমিশনের কাছে যে তথ্য উপাত্ত তারা উপস্থাপন করেছে, যে সাক্ষ্য প্রমাণ তাদের যারা ইনভলভ ছিল, এই হত্যাকাণ্ডে সহায়তা করেছে, নিজেদের ভাইদের জীবন বিপন্ন করেছে, তাদের জন্য পানিশমেন্ট ইজ মাস্ট। তাছাড়া এই 74টা হত্যা, এই যে লাশের প্রতিবাদ, এই সমস্ত এদের আত্মত্যাগ এবং এই সমস্ত পরিবারের কাছে আমাদের মুখ দেখানোর কোনো সুযোগ নাই। ভাই, বিডিআর মারা গেল, আপনি দেখেন এরপরে আমাদের একটা অফিসারকে, মেজর জাহিদকে আমাদের রূপনগরে হ্যান্ডকাপ লাগে পুলিশ মারছে, বাবাকে 1 বছরের বাচ্চা সহ জেলে পাঠিয়ে দিছে। সেনাপ্রধান ছিলেন না, ডিজি ভাই ছিলেন না, আমি সব পাঠাবো কুকুরের বাচ্চা এগুলি। ওখানে জেনারেল বেলাল আকবর ছিল সম্মানিত জানোয়ার হইতে পারে একটা মেজর পোস্ট করা চাই, মানে এদেরকে সাইজ করার সময় হয়েছে। এই সেনাবাহিনীর জানাদের দরকার নাই, আমরা নতুন সেনাবাহিনী বানাবো।
ইনশাল্লাহ করতে পারবো। আমাদের সেনাবাহিনী নারী নিয়ে, যে নারী আর টাকা, এই দুইটাকে আমরা ঘৃণা করতাম। কারণ সেনাপ্রধান যদি নারীর কাজ করে, এ কোথায় যাবে দেশ? স্যার, আমি শেষ যেটা বলতে চাই যে সেনাবাহিনীর কথা যেটা স্যার বলেছেন যে আওয়ামী লীগ সবসময় সেনাবাহিনীর শত্রু, কিন্তু আমি যদি আমাকে বলতে বলেন মুখ খুলে, তাহলে আমি বলবো যে বর্তমানে আর্মি ইটসেলফ আওয়ামী লীগ। কারণ এই আর্মি এই 5 আগস্টের পরে সব আওয়ামী লীগ। না, এটা agree করলাম না, এটা agree করলাম না। স্যার শেষ করি, আপনি একটু বলেন স্যার, আপনাকে একটু বলতে দিই। জি, আমি বলবো, জানি আমি এটা agree করতে রাজি। শেষ করবো। আচ্ছা, ঠিক আছে, বলেন আপনি। বলি স্যার, অসুবিধা নেই। এই আওয়ামী লীগকে আপনারা ক্যান্টনমেন্টে রেখে পালিয়ে যাওয়ার সুযোগ দিয়েছেন। এই আর্মি তার বিমান বাহিনীর বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকার তেল পুড়িয়ে তারপরে সেখানে রেখে এসেছে শেখ হাসিনাকে। এই আর্মি গত 3 দিন আগে আপনাদের যে পাসিং আউট ছিল, সেই পাসিং আউটে একজন খুনি মেজর জেনারেল এই হামিদ, যিনি কিনা আপনার ডিজিএফআই ছিলেন, মহাপরিচালক ছিলেন, তার ছেলে গোল্ড মেডেলিস্ট, শোর্ড অফ অনার, তাকে দেওয়া হয়েছে। এবং শোর্ড অফ অনার এবং গোল্ড মেডেল এগুলো কোন কোন প্রেক্ষিতে, কোন কোন ক্যাটাগরিতে দেওয়া হয় সেগুলো আপনারা খুব ভালো করে জানেন। সেখানে তার বাবা মার পাশে থাকার কথা ছিল জেনারেল ওয়াকার এক পাশে, আমি সেই অনুষ্ঠানে উপস্থিত থাকা একজনের তথ্য বলছি আপনাদেরকে, আপনারা আমাকে কারেকশন করেন ভুল বললে। এক পাশে জেনারেল ওয়াকার ছিল, এক পাশে জেনারেল ওয়াকারের বউ ছিল, থেকে হামিদের ছেলেকে র্যাঙ্ক করিয়ে দিয়েছেন। সো এখন আপনি যদি বলেন যে না ভাই না, আমাদের আর্মি এখন আওয়ামী লীগ, আমি একটু ডিফেন্ড করি। আর্মি আওয়ামী লীগ মুক্ত হবে নাকি আওয়ামী লীগ আর্মি মুক্ত হবে, সেটা আপনারা ডিফাইন করেন, সেটা আপনারা ঠিক করেন। দুইটার একটা হইতে হবে, না হইলে এই দেশ যদি আওয়ামী লীগ আর আর্মি যদি নাকি একাকার হয়ে যায়, তাহলে এই দেশ কোনোদিনও ভারত মুক্ত হইতে পারবে না। আচ্ছা, আমি আপনাকে তাহলে এখন একটা কথা বলি, সেটা হলো আর্মি ইজ নট আওয়ামী লীগ। আর এই যে আপনি যে উদাহরণটা দিলেন, সেনাবাহিনী প্রধান তার র্যাঙ্ক করে দিয়েছে, সোর্ড অফ অনার যে পাবে তার র্যাঙ্কটা সেনাবাহিনী প্রধানই পড়ায়, সেটা হামিদ হোক আর এক্স হোক আর ওয়াই হোক। বউকে পাশে এটাই নিয়ে, কিন্তু এটাই হলো ওখানে রীতি, এটাই হলো রীতি। বউকে আরেক পাশে নিয়ে। হ্যাঁ, তার একজন ব্যক্তি বাবা মা থাকার কথা, কিন্তু যেহেতু বাবা মা সোর্ড অফ অনার বাবা মা হিসেবে তারা সেখানে অভিভাবক হয়েছেন ওয়াকার আর ওয়াকারের বউ তার। না, অভিভাবক হয় না, এটা হলো সোর্ড অফ অনারের র্যাঙ্কটা সেনাপ্রধান বা চিফ গেস্টই পড়ায়। চিফ গেস্ট, এটা সেনাপ্রধানের ব্যাপার না, এটা চিফ গেস্ট। এটা যদি এয়ার চিফ থাকতো তাহলে এয়ার চিফ। এরকম আমরা দেখেছি যে আর্মির পাসিং আউটে এয়ার চিফ আসছে বা নেভাল চিফ আসছে, নেভির পাসিং আউটে আর্মি চিফ গেস্ট, চিফ গেস্ট। এটা এখানে সেনাপ্রধানের ব্যাপার না। আরেকটা ব্যাপার, সেনাবাহিনীকে আমি একটু বলি, সেনাবাহিনী আওয়ামী লীগ না, ফর শিওর। আমি আপনাকে একটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, দেয়ার কুড বি এরকম প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা তার রাজনৈতিক বিশ্বাস থাকতে পারে। মিলিটারিতে গেলে প্রথম কথা হলো ওই রাজনৈতিক বিশ্বাসটা তার বাক্সবন্দি করে ফেলার কথা। এটা যদি সে না করে, দ্যাট ইজ দি মিসকন্ডাক্ট, এবং এটার জন্য তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়, শৃঙ্খলাজনিত ব্যবস্থা নেওয়া যায় তার বিরুদ্ধে। বাট দ্যাট ডাজ নট মিন দ্যাট সেনাবাহিনী ইজ আওয়ামী লীগ। সেনাবাহিনী যা ছিল তাই আছে। আওয়ামী লীগের সহকারী বলা যাবে স্যার? না, সহকারীও আমরা বলবো না। সেনাবাহিনী সেনাবাহিনী। একজন ছাত্র নেতাকে সেনাপ্রধান ডাক দিয়ে নিয়ে বললো যে আমরা একটা রিফাইন আওয়ামী লীগ চাই, কারণ কি স্যার? ওনারা তো আওয়ামী লীগ, এটা তার ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ থাকতে পারে, এটা তার ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ থাকতে পারে। একজন সেনা চিফ বলতে পারেন এটা তার ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ। সে কি তাকে দাওয়াত দিয়েছিলেন? আমি বসে কথা হয়েছে তার সাথে। আচ্ছা, আমি আপনাকে বলি, এটা কি আমি কি দেখেছি? প্রথম প্রশ্ন, আমি দেখি নাই। আমি কি শুনেছি? হ্যাঁ, অন্য আরেকজনের কাছেই শুনেছি। আমি এই কথার উপর ভিত্তি করে সেনাপ্রধানের মতো একটা ব্যক্তিকে এভাবে তাকে স্যার, বুকে পাথর চাপার দেওয়ার কথা তো আমরা সরাসরি তার মুখ থেকে শুনেছি। বিডিআর এর কথায় পুলিশ দেওয়ার কথা তার মুখ থেকে সরাসরি আমরা শুনেছি। এই যে জেনারেল সেনাপ্রধান থাকা অবস্থায় এখানে এই যে আয়নাঘর থেকে যে বের হলো তো 5 তারিখের পরে, 5 তারিখের সময় কি সে সেনাপ্রধান ছিল না? আচ্ছা, আমি আপনাকে তাহলে বলি একটা কথা, মানুষ কাদের কাটানো হতো? এই হাসিনুর, কর্নেল হাসিনুর এই কারণে কর্নেল হাসিনুরের প্রতি এত ক্ষোভ। তার মানে ভারতের হয়ে কাজ করেছে ওই সময়ের কমান্ড। তাহলে স্যার আপনি আমি জিজ্ঞেস করছি, আপনি যে এই ম্যাচে এমএসবি তো ব্রিগেড কমান্ডার ছিলেন, ফরেস্ট ব্রিগেড কমান্ডার, কোন জেনারেল আছে বাংলাদেশ আর্মির যায় না করে ডিজে ফাইতে জানেন না? কোন জেনারেল? এমন কোন জেনারেল জানতেন না? এরা কোথায় ছিলেন? আমি বলবেন না কেন জেনারেলদের? উনি সব না ভাই, কর্নেল, ফুল কর্নেল পর্যন্ত আমাদের ভাই, আমাদের ইগো আছে। এরা কিন্তু দেশপ্রেমিক। উপরে যারা হালুয়া রুটি খাইছে এরাই হলো গিয়ে সমস্যা। এর মধ্যে ওই লোক আমি কিন্তু আমি জানি না হাসিন বা নাসিরের সাথে কতটুকু যোগাযোগ আছে সার্ভিং অফিসারদের সাথে। আমি কিন্তু একটা দীর্ঘদিন সময় এই সমস্ত অফিসারকে গড়ে তোলার ব্যাপারে আমার একটা ভূমিকা ছিল। আমি তাদেরকে এই গড়ে তোলেন, প্রতিবাদ করার একটা দায়িত্ব। প্রতিবাদ না করলে না, আমি বলি তোমাকে, প্রত্যেকটা অফিসার, শেষ হইলে আমি বলবো ইলিয়াস ভাই,
হ্যাঁ, আমি শেষ করি কথাটা। আমি এইসব অফিসারদেরকে একেবারে সেই মানে ছোট কাল থেকে আমি দেখছি এই র্যাঙ্ক পর্যন্ত পৌঁছাইতে, এবং আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি যে এই সমস্ত অফিসার ইজ নেভার ওই আওয়ামী প্রেমী না, বিএনপি প্রেমী না, তারা বাংলাদেশ প্রেমী এবং তাদের বাহিনী প্রেমী। কিন্তু স্যার যেগুলি আওয়ামী প্রেমী এবং ভারত প্রেমী তাদেরকে বের করে দেন স্যার, তাদের বের করে তারা চলে গেছে অলরেডি, তারা পালাই গেছে, ওই যেগুলি ভারত প্রেমী ছিল না তারা পালাই গেছে। সেদিন একটা সেলিম আজাদ কোথায় এখন? সেলিম আজাদের ব্যাপারটা ওই আমি তো বলতেছি না যে এখানে সবাইকে আমরা আর্মি সব ব্রিগেডিয়ারকে আমরা বা সব জেনারেলকে আমরা দোষারোপ করতে পারবো না। স্যার, আপনি কি স্যার এটা সাপোর্ট করেন যে সেনাবাহিনীর এই খুনিরা এই যে সাব জেলের নামে এখানে ভিআইপি রুমে থাকবে, এটা সাপোর্ট করেন স্যার? না, আমি এই ব্যাপারটা আইনের দৃষ্টিকোণ থেকে আমি সাপোর্ট করি না। তাহলে কিন্তু কে রেখেছে স্যার? আর্মি এখন চাকরি তো রাখতে বাধ্য হয়েছে, তাই না? এখন কে রেখেছে, এই যে আমি আপনাকে একটা কথা বলি, এই যে আলাদা স্ট্যাটাস দেওয়াতে এটা আমি মনে করি সেনা প্রধানে নিজে ক্ষতিগ্রস্ত হয়েছেন, বাহিনীর বদনাম হয়েছে, দেশের মানুষের কাছে আমাদেরকে একটা অন্য জাত হিসেবে প্রমাণিত করেছে। আমরা আর এই দেশের মানুষের অংশ না। আপনাকে দায়িত্ব নিয়ে স্যার একটা কথা বলি, এটা খুবই অন্যায় হয়েছে। আমি আপনাকে বলি, আমি আপনাকে বলি, আমি শুনেন, স্যার একটা তথ্য দিচ্ছি, আপনার বলতে সুবিধা হবে স্যার। এই যে তাজুল ইসলাম আছে না, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, জানি ভাই, জানি এই ঘটনা জানি তো, এই ব্যক্তিকে সেনাপ্রধান ডেকে নিয়ে গিয়েছিলেন। আমি জানি তো সবই। আপনি তাহলে জানি না তাহলে। স্যার আপনি কেন সেনাপ্রধান আপনার আওয়ামী মুক্ত হইলো, ভারত মুক্ত হইলো? না, আমি তো আপনি কিন্তু পুরো সেনাবাহিনীকে বলছেন আওয়ামী। আমি কোনোদিনও সেনাবাহিনীর সবাই এটা কোন স্যার, আপনারাই তো সেনাবাহিনীর অফিসার স্যার। আমার সবচেয়ে মানে আপনি এটা বলবেন না, আমি আপনাকে এখনো বলি, মানুষ হচ্ছে আমি এখনো বলি যে এভরি ইন্ডিভিজুয়াল মেক্স মিস্টেক আইদার ইন্টেনশনালি অর বাই মিস্টেক। সেনাবাহিনী প্রধানের যে অবস্থান সেখান থেকে এই সমস্ত ছোটখাটো ভুল একসেপ্টেড না, সোজা কথা। সে এমন কোনো কিছু করতে পারে না যেটা নাকি এই দেশের মানুষের আকাঙ্ক্ষার বিপরীতে। দেশের মানুষের আকাঙ্ক্ষার বিপরীতে এই দেশের মানুষের আকাঙ্ক্ষা কি, আমি আবার বলি, দেশের মানুষের আকাঙ্ক্ষা কি? দেশের মানুষের আকাঙ্ক্ষা হলো শেখ হাসিনাকে তারা ঝাঁটাই বিদায় করছে, সুতরাং যা কিছু তার করতে হবে সবকিছু হইতে হবে আওয়ামী বিরোধী এবং দেশপন্থী। থাকবেন স্যার আমাদের সাথে বিভিন্ন আলোচনায়, থাকলে আলোচনাটা জমবে। এবং আমি আপনাকে বলি, আমি কিন্তু আমি তাকে ব্ল্যাঙ্কেট দিয়ে আমি তাকে দোষও করবো না, আবার আমি তাকে ফ্রি চেকও দিব না। সে যখন দোষ করছে, এই যে ফুল স্টপ বলছে বিডিআরে, এটা সে সেনাবাহিনী প্রধান হিসাবে সে সবকিছু জানে, তারপরে এটা বলা তার একটা বিরাট ভুল ছিল, বিরাট ভুল। এবং সেটা বলতে পারেন ওখানে যে সমস্ত অফিসাররা ছিল তাদের অনেকেই ছিল খুব ব্যথিত, তারা এই বিডিআর হত্যাকাণ্ডকে কোনোভাবে কেউ মেনে নেয় না। তাদের সামনে সেই কথাটা বলা মোটেই উচিত হয় নাই সেনাবাহিনীর অবস্থান থেকে, প্রধানের অবস্থান থেকে। আপনি বলছেন স্যার, আপনার মুখের কথাগুলো যদি অন্তত সেনাবাহিনী শোনেন, সেটাতে আমরা আমাদের এই দেশটা আমার মনে হয়। কিন্তু একসাথে আমরা কিন্তু সেনাবাহিনী প্রধানকে কিন্তু অপমানিত হইতে দেখতে চাই না। জি, উনি যদি ভুল করে স্যার আপনি শেষ করে দেন। জিয়া থামলে পরে আমি কথা বলবো। জি থামছে স্যার, জি বলেন। আমার বিষয় হচ্ছে যে একটা পর্যায়ে আছে যেটাকে ভুল বলা যাবে না। জি, আপনি সাধারণ মানুষ ভুল করতে পারে, কিন্তু একটা কমান্ড যখন ডিসিশন নাই তখন বেসড অন এ সিস্টেম, সেটা যে দিকে যাবে সেটাকে আর ভুল বলা যাবে না। এটা ডেলিভারেট অফেন্স বলতে হবে, যে সেটা যদি ভুল হয় অন্যায় বলতে হবে, এবং এই অন্যায় বলার সাহসটাই হচ্ছে সততা। আমি সেনাপ্রধান বলে আমি তাকে বলবো না অন্যায় করছে, ভুল করছে, তাকে ভুল বোঝানো হয়েছে, উনি খুব ভালো মানুষ। একটার পর একটা তো ভুল হচ্ছে, দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সশস্ত্র বাহিনী ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা করতে দেওয়া যাবে না। ইলিয়াস ভাই যেটা বলতেছে আমরাও একই কথা, আমি হাসিন দীর্ঘদিন তো আমরা একসাথে ছিলাম, একই কথা বলেছি যে আর্মিতে যারা করাপ্টেড তাদের বিচার করা হোক, গুম খুনের সাথে যারা ইনভলভ তাদের বিচার করা হোক। আর আর্মি থেকে যে ন্যারেটিভটা ছাড়া হয়, আমরা সেনাবাহিনীকে বদনাম করতেছি, সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতেছি, সেনাবাহিনীকে অপমান করতেছি, উই নেভার ডিড ইট। আপনিও যেরকম অপরাধী যারা তাদের নিয়ে কথা বলেন, আমরাও সেই একই কথা বলি যে এদের বিচার করা হোক। বিষয়টা হচ্ছে যে আর্মির কমান্ড এলিমেন্টস যে সিদ্ধান্ত নিচ্ছে, যে ওরিয়েন্টেশনে থাকে, সেটাই তো পরিস্থিতি। আমার সৈনিকের তারা মানে আওয়ামী লীগ না, তারা জাতীয়তাবাদী, তারা সৎ, এটা কিছু আসে যাচ্ছে না। কমান্ড ডিসিশন যেটা নিচ্ছে সেটা সবকিছু সেটার পরিপন্থী বা সেটার বিপরীত, এটাই হয়ে গেছে আমাদের প্রবলেম। এবং সেটা যদি স্বৈরাচার সরকারের পক্ষে হয়ে থাকে, তাহলে কেউ যদি বলে যে সেনাবাহিনী স্বৈরাচারী, তাহলে তো ভুল না, সেনাবাহিনী আওয়ামী লীগ, তাহলে তো ভুল হবে না। আমরা যেটা কমান্ড এলিমেন্টের সিদ্ধান্ত যেটা দেখতেছি, অপরাধীদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে। আমরা এই যে আমার কথা আমি বলতে চাই না, আপনি যেহেতু বলছেন পিএনজি, আজ পর্যন্ত পিএনজি সেনাবাহিনী সেনানিবাস থেকে বহিষ্কার করা বা অবাঞ্ছিত হবে কারা? যারা দেশের বিরুদ্ধে কাজ করে, সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে কাজ করছে। এখন আইসিটি কোর্টে যাদের মামলা হয়েছে তারাও তো সেনাবাহিনী থেকে, ক্যান্টনমেন্ট থেকে বহিষ্কৃত হওয়ার কথা।
গত গুম খুনের অপরাধী যারা, তারা না ক্যান্টনমেন্ট থেকে বহিষ্কৃত হবে? তারা থেকে বহিষ্কৃত হয় নাই, তাদের ক্যান্টনমেন্টের ভিতরে রেখে ভিআইপি সুটে রেখে এসি বাসে তাদেরকে কোর্টে আনা হচ্ছে। Right. এই বিষয়টা হচ্ছে বিষয়। So, তার মানে এটা এই বাহিনী কাদের? ইলিয়াস ভাই যেটা বলতেছে, ইট ইজ কন্ট্রোলড বাই প্রিভিয়াস রিজিম, সেটা কিন্তু বলতেছে, সেটা তো অপরাধ না। না স্যার, আমি কমান্ডের কথা যদি স্যার বলি, আমরা যাদের কথা বলছি, দেখেন এই যে জেনারেল মুবিন যার হাত দিয়ে খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, এর আগ পর্যন্ত মানে আমরা তো সেনাপ্রধানদের নামও ঠিক মতো জানতাম না। তিনার কাজ করেন ক্যান্টনমেন্টে, তার কাজ ইন্টারনালি যা যা করার দরকার করেন, এর বাইরে আমাদের জানার দরকার নেই। অথচ তারপর থেকে এই যে আজিজ, শফি, ওয়াকার, এদের যে চরিত্র তারা যা করছে, এটার কারণে মানুষ সমালোচনা। এর আগে তো কোনো সেনাপ্রধানকে নিয়ে কেউ কোনো সমালোচনা করে না, বাজে কথা বলেন, কেন বলে না? এটা এগ্রি করি, এটা এগ্রি করি, আই এগ্রি। লাইনে ছিল এই কারণে। যাক স্যার, আজকে আলোচনাটা আরো একটু লম্বা হলে ভালো হতো। আমি একটু ভাই আমার এক মিনিট। প্লিজ স্যার। ভাই আমরা 71 চেতনা নিয়ে যখন বলি রাজাকারকে নেতিবাচক ভাবে ধরি, আওয়ামী লীগটাকে নেতিবাচক ধরতে হবে। এর মানে হলো গিয়া জঘন্যতম খারাপ দর্শক অনৈতিক যত কর্মকাণ্ড আছে সেটা মানে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ সৎ